সুধী দর্শক, শুভ সন্ধ্যা। আমরা শুরু করতে যাচ্ছি সর্বজন কথার আজকের আলাপ। আপনারা অবগত আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটা বিশ্ব রাজনীতির সাথে সম্পর্কিত। আমরা কথা বলবো এই করোনা কালে বৈশ্বিক যে রাজনৈতিক অর্থনীতি, সেই রাজনৈতিক অর্থনীতি নিয়ে। আমরা অনেকেই এখানে আজকে যারা আলোচক উপস্থিত আছেন তারা দুজনেই সামাজিক বিজ্ঞানের স্কলার বা বিশেষজ্ঞ, এবং তারা বলবেন এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টিকে আমরা অনেক সময় ভাবছি যে এটা জনস্বাস্থ্যের বিষয়, এটা বিজ্ঞানের বিষয়, কিন্তু তার সাথে সাথে আমি একটু আমাদের আজকের যে দর্শকরা যুক্ত হচ্ছেন তাদেরকে একটু বলতেই চাই যে যেরকমটা আমাদের এই আধুনিকায়নের বিশ্বের আধুনিকায়নের, বিশ্বের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়নের যে রিস্ক বা ঝুঁকির কথা সামাজিক বিজ্ঞানীরা অনেক আগে থেকেই বলে এসেছেন এবং বিজ্ঞানীরা বলে এসেছেন, সেই রিস্কের জায়গা থেকে করোনা যে একেবারে আমাদেরকে খুব অবাক করেছে তা কিন্তু নয়। কিন্তু আমরা এর মধ্যেও দেখেছি যে অনেকেই অনেক বিশেষজ্ঞরা বলতে চেষ্টা করছেন, অনেক ইতিহাসবিদরা কথা বলছেন এই যে করোনা কি আমাদের পৃথিবীকে নতুন করে কোনো কিছু দিচ্ছে কিনা, বা আমরা শুনেছি পৃথিবী রিবিউট করছে এবং একেবারে নতুন একটা পৃথিবী, একটা নতুন একটা জীবন, একটা নতুন বিষয়ের মধ্যে আমরা ঢুকতে যাচ্ছি কিনা। এই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব। যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা আছি এবং যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থারই একটা উপসর্গ হিসেবে করোনা উপস্থিত হয়েছে আমাদের জীবনে, সেই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা কি এর রাজনৈতিক অর্থনীতি কি বদলে যাবে করোনার কারণে? আমরা কি একেবারে নতুন কোনো যুগে প্রবেশ করতে যাচ্ছি? এসব নিয়ে কথা বলবো আজকে আপনাদের সামনে। আমি এখন স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন আমাদের সর্বজন কথার যে আলাপ আমরা শুরু করেছি সে সর্বজন কথার প্রকাশক এবং বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষক এবং আমাদের সকলের পরিচিত যে জাতীয় সম্পদ রক্ষার রাজনীতি, সে জাতীয় সম্পদ রক্ষার রাজনীতির অন্যতম একজন সংগঠক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ, এবং আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান, যিনি নিজে এই রাজনৈতিক অর্থনীতি বিষয়ে একজন বিশেষজ্ঞ এবং আমাদের এই জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে তিনিও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠক। অধ্যাপক আনু মোহাম্মদ এবং অধ্যাপক তানজিমউদ্দিন খান, আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের সর্বজন কথার একেবারে নিজস্ব আলোচনা হয়ে যাচ্ছে আজকে। আমি সামিনা লুৎফা উপস্থিত আছি। আপনারা মূলত নিশ্চয়ই আমরা আজকে অনেক শুনবো আপনাদের দুজনের কাছেই, আমি কথা কমই বলবো, কিন্তু আমরা ইতিহাসবিদদের লেখা থেকে দেখেছি যে এক ধরনের তারা আশঙ্কা করছেন যে এই যে এই করোনার পরবর্তী পৃথিবী বা করোনা সহ যে পৃথিবীতে আমরা চলছি, সেই পৃথিবীটাতে সরকারগুলোর সার্ভেলেন্স যেরকম বাড়বে, একইভাবে পুঁজিবাদী যে মালিক শ্রেণী আছে তাদের লোভ এবং মুনাফা তৈরি করার যে নানান প্রক্রিয়া, সেটা আরো গভীরতর হবে, এরকম আশঙ্কা হারারি বা তার মতো ইতিহাসবিদরা যেমন দিচ্ছেন, সে একইভাবে আমরা দেখেছি যে চমস্কি বলছেন যে নিওলিবারাল যে ওয়ার্ল্ড অর্ডার তার একটা কলোসাল ফেইলিয়ার বলেছেন তিনি, যার প্রমাণ এই করোনা। তো আমাদের সামাজিক বিজ্ঞানীরা কিন্তু অনেক আগে থেকেই এসব বিষয়ে আমাদেরকে নানাভাবে সতর্ক করার চেষ্টা করেছেন, বিজ্ঞানীরা করেছেন। ঠিক যেমন ভাবে ক্লাইমেট চেঞ্জের কথা যারা বলেন তাদেরকে উড়িয়ে দেওয়া হয়, বা পরিবেশ বা প্রকৃতি নিয়ে যারা কথা বলি আমরা তাদেরকে যে উড়িয়ে দেওয়া হয় উন্নয়নের নামে, এই সবটাই তো এই আজকের এই বৈশ্বিক পুঁজি এবং বৈশ্বিক যে অর্থনীতি তার সাথে সম্পর্কিত। তো এই বিশ্ব পুঁজি কি করে করোনাকে আসলে মোকাবেলা করছে? সার্ভেলেন্স বাড়ছে নাকি আমরা আসলে নতুন পৃথিবীতে নতুন যুগে প্রবেশ করলাম? আমি প্রথম প্রশ্নটা নিয়ে আসলে তানজিমউদ্দিন খানের কাছে যেতে চাই, তারপর আমরা শুনবো অধ্যাপক আনু মোহাম্মদের কথা। অধ্যাপক তানজিম যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। আসলে অনেক রকম আলোচনাই আছে, তবে একটা আলোচনা আমার খুব ভালো লেগেছে। একজন স্কলার, উনি রাজনৈতিক অর্থনীতি স্কলার, জন ম্যাকমার্ট্রাই, উনি একটা খুব চমৎকার আলোচনা করেছেন। বিশেষ করে আমরা যে সময়টা পার করছিলাম, করোনার এই সময়টা এবং করোনার ঠিক আগ মুহূর্তে, উনি এটাকে বলছিলেন
যে এটা পুঁজিবাদের এমন একটা সময় যেটাকে আসলে খুব সহজভাবে বলা যায় মানি ক্যাপিটাল। মানি ক্যাপিটাল এই অর্থে যে একটা রাষ্ট্র কিংবা বিশ্বের অবস্থা বোঝার জন্য আমরা ওটাকে সবসময় আমরা অর্থ হিসাব করে বিবেচনা করি। এমনকি আমরা এখনো যে হিসাব করছি যে আগামী ভবিষ্যৎটা কি হবে, পৃথিবীটা কেমন হবে, সেটা কিন্তু মূলত বিশ্ব অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে আমরা আসলে সামনের সময়টাকে বুঝতে চাইছি। আমরা কখনো ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ কিংবা বিশ্ব বাণিজ্য সংস্থা কিংবা আইএলও তাদের যে পরিসংখ্যানগুলো, যেই পরিসংখ্যানগুলো অর্থনৈতিক অবস্থা অথবা আহ, বাণিজ্যিক অবস্থাটাকেই আসলে নির্দেশ করে। এবং এটাকে উনি বলেছেন যে আসলে এটা হচ্ছে আসলে মানি ক্যাপিটাল। তার মানে হচ্ছে আমরা পুঁজিবাদের যে সময়টা পার করছি, এই সময়টায় আমরা সবকিছু, যেটা অনেকে নিওলিবারালিজমের সাথে তুলনা করে, সবকিছু আসলে আমরা অর্থ বিবেচনা, এবং অর্থ বিবেচনা করতে গেলে আমরা অর্থের লাভ এবং ক্ষতি দিয়ে আমরা আসলে রাষ্ট্রের কিংবা বিশ্ব অর্থনীতির পারফরমেন্স যাচাই করি। যার ফলশ্রুতিতে এখন যে অবস্থাটা উপস্থিত হয়েছে, এবং আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখন পর্যন্ত যেসব দেশগুলো আমরা মনে করি অনেক বেশি সফল হয়েছে, তাদের একটা বড় সুবিধা হচ্ছে যে সামষ্টিক কল্যাণের দিক থেকে তাদের অর্থনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থাপনাটা অনেক বেশি নিবেদিত হচ্ছে সমাজ কেন্দ্রিক, সমাজ কল্যাণ কেন্দ্রিক। এবং যারা অর্থনৈতিক ব্যবস্থায় সমাজ কল্যাণকে গুরুত্ব দিয়েছে এবং তাদের কেন্দ্রে মানুষ, যেমন ইভেন ভারত একটা পুঁজিবাদী রাষ্ট্র হওয়ার পরেও কেরালার যে ভিন্নতাটা, সেই ভিন্নতাটা কিন্তু একটা সফল কাহিনী আমাদের সামনে নিয়ে এসছে। তার মানে এতদিন পর্যন্ত যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার যে নীতি, এবং বিশেষ করে যেটাকে আমরা মার্কেট ফান্ডামেন্টালিজম বলি, লাভ এবং ক্ষতি দিয়ে সবকিছু বিবেচনা করা, এবং সমস্ত নীতি নির্ধারণের ক্ষেত্রে কল্যাণের চাইতে অর্থনৈতিক লাভ ক্ষতি, যে কোনটায় রাষ্ট্রের লাভ হবে কোনটায় ক্ষতি হবে, সেই বিবেচনা করার মধ্যে যেটা হচ্ছে, রাষ্ট্র আসলে পুরোই সমাজ বিমুখী হয়েছে, বাজার কেন্দ্রিক হয়েছে। বাজার কেন্দ্রিক হওয়াতে কল্যাণের কাজটাও আমরা বাজারের উপর ছেড়ে দিয়েছি। এখন বাজারের কল্যাণটা কখন নিশ্চিত হবে? যখন বাজারের থেকে পণ্য কেনার সামর্থ্যটা সবার একই রকম হবে। কিন্তু মার্কেট ইকোনমি কিন্তু এই সামর্থ্যটা একরকম থাকতে দেয় না। যার ফলশ্রুতিতে আমরা স্বাস্থ্য ব্যবস্থা দেখি কিংবা জীবন রক্ষার যত আয়োজন আছে, সেগুলা যদি বিবেচনা করি, তাহলে রাষ্ট্র কিন্তু সেই আয়োজন থেকে অনেক দূরে। এবং আমরা পুঁজিবাদী যে চ্যাম্পিয়ন রাষ্ট্র হিসেবে যাকে চিন্তা করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র, তার অবস্থাও কিন্তু আমরা বুঝতে পারছি, এবং তাদের হেলথ সেক্টর কতটা ভঙ্গুর। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে জিডিপির কনটেক্সটে একেবারেই প্রথম রাষ্ট্র হিসেবে চিহ্নিত করি, এবং তারা কতটা ভঙ্গুর একটা রাষ্ট্র ব্যবস্থা, সেটা কিন্তু খুব ভালোভাবেই এক্সপোজড হয়েছে এই করোনার মধ্য দিয়ে। এবং সেদিক থেকে আমরা বলছিলাম যে কেরালা একটা প্রদেশ ভারতের, সেটাও হচ্ছে কতটুকু সাকসেসফুল শুধুমাত্র সেই প্রদেশের যে ব্যবস্থাপনা, শাসন কাঠামো সমাজকেন্দ্রিক এবং সামষ্টিক কল্যাণমুখী হওয়ার কারণে, এবং মানুষ রক্ষার আয়োজনটা বাজারের উপর না নির্ভর করে সমাজের উপর নির্ভর করা, সামষ্টিকতার উপর নির্ভর করা, সেটা আসলে এখন কেরালাকে অনেকেই মডেল হিসেবে দেখছে। তার মানে যেই আমরা পুঁজিবাদী ব্যবস্থা দেখেছি, এবং যেই পুঁজিবাদী ব্যবস্থার মূল হচ্ছে, যেটা বলেছে একটু আগেই বললাম স্কলারের কথা, যে আসলে মানি ক্যাপিটাল, সবকিছু যখন অর্থ বিবেচনা এবং অর্থের যে লাভ ক্ষতি দিয়ে যখন আমার রাষ্ট্র ব্যবস্থাপনা হয়, তখন খুব স্বাভাবিকভাবে এই ধরনের সংকট উপস্থিত হলে সেই রাষ্ট্র খুব সফলভাবে মোকাবেলা করতে পারে না। এবং আমরা বিশ্ব ব্যবস্থার দিকে আমরা যদি দেখি, ইটালি দেখি, ইংল্যান্ড দেখি, এবং যাদের এই পুঁজিবাদের মোটামুটি শক্তিশালী অবস্থান আছে বলে আমরা চিন্তা করছিলাম, এই সংকটকালীন বোঝা যাচ্ছে যে ওদের অবস্থানটা সমাজ কল্যাণের দৃষ্টিতে, মানুষকে বাঁচানোর যে আয়োজন, সেদিক থেকে আসলে তারা কতটুকু পিছিয়ে আছে। এবং এই যেই রাষ্ট্র ব্যবস্থাপনা তৈরি হচ্ছে, এটা প্রচন্ডভাবে মানুষ বিমুখী, প্রকৃতি বিমুখী, এবং সেটাই এখন আসলে আমরা অনেক বেশি টের পাচ্ছি প্রতিদিনের অভিজ্ঞতায়। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক তানজিমউদ্দিন খান। আমরা একটু যদি একটা দিকে আপনাদের নজর দৃষ্টি আকর্ষণ করি, আমাদের সাথে অধ্যাপক আনু মোহাম্মদ আছেন। তো আমি একটু জানতে চাই যে একজন ইতিহাসবিদ
আশঙ্কা প্রকাশ করেছেন যে এই যে করোনার সময় যে সমস্ত বাণিজ্য হবে বা সরকারগুলো প্রচুর খরচ করবে, মানে স্বাস্থ্য খাতে প্রচুর খরচ হবে, কিন্তু সেই খরচটা হবে পাবলিকের মানি, কিন্তু এই খরচটা করার মাধ্যমে আসলে কোনো না কোনো ভাবে এই মানে পুঁজিবাদী মাফিয়াতন্ত্র এরাই, পুঁজিপতিরাই নানাভাবে সুযোগটা পাবে এবং তাদের কাছে এই টাকাটা যাবে। এটা একটা দিকের কথা বলছেন। আরেকটা দিকের কথা তারা বলছেন যে উন্নত বিশ্বে, বিশেষ করে যেখানে রোবোটাইজেশন বা অনেক বেশি অটোমেটাইজেশন শুরু হবে, তারা আমাদের মতো দেশে যেখান থেকে তারা আগে সস্তা শ্রমের বাজার ছিল, সেই শ্রমের বাজারগুলো আমাদের মতো দেশগুলো হারাতে পারে। আর সেক্ষেত্রে ওয়েস্টে তার পুঁজিটা যেরকম ভাবে ফ্র্যাগমেন্টেড ছিল করোনার আগে, যে পুঁজি আমাদের মতো দেশগুলোতে আসছিল, সেটা বন্ধ হয়ে গিয়ে ওখানটাতেই তাদের উৎপাদন ফেরত যেতে পারে। এরকম একটি সম্ভাবনা যদি ঘটে এবং এআই এবং রোবোটাইজেশন, অটোমেটাইজেশনের মাধ্যমে যদি আমাদের বিশ্বের এই যে শ্রম ব্যবস্থা, গ্লোবাল ইকোনমির এই শ্রম ব্যবস্থা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশগুলো যারা এই শ্রম ব্যবস্থার মধ্যে নিচের দিকে অবস্থান করে, প্রান্তে অবস্থান করে, শুধুই সস্তা শ্রমের বাজার হিসেবে ব্যবহার হয়, তাদের কি ধরনের প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে এবং এক্ষেত্রে আমরা কি কি আশঙ্কা করতে পারি? অধ্যাপক আনু মোহাম্মদ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার মধ্যে বাস করছি, সেইখানে করোনা আসার পরে এরকম একটা ধারণা অনেকের মধ্যে হয়েছে, বা অনেক সরকারও এভাবে দেখানোর চেষ্টা করছেন যে করোনাটা চলে গেলে আমরা একটা স্বাভাবিক সময় ফেরত আসব। মানুষের মধ্যেও অনিশ্চয়তা এত বেশি, করোনার যে আক্রমণ, সেই আক্রমণে নিরাপত্তাহীনতা এত বেশি যে মানুষের কাছে মনে হচ্ছে যে আমরা এই করোনার বিপদ থেকে রক্ষা পেতে পারি, করোনাটা চলে গেলেই আমরা একটা নর্মাল জীবনে প্রবেশ করব। আসলে এই যে অ্যাবনর্মাল পরিস্থিতিটার মধ্যে আমরা আছি, অ্যাবনর্মাল পরিস্থিতি দুই দিক থেকে। একটা করোনা ভাইরাস আক্রমণ করেছে শুধুমাত্র তার জন্য অ্যাবনর্মাল পরিস্থিতি না, এই অস্বাভাবিক নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে সব দেশে একইভাবে হয়নি। এই অস্বাভাবিক অবস্থা তৈরি হয়েছে, মানুষ যেমন কর্মহীন হচ্ছে, কর্মহীন হলে সবাই নিরাপত্তাহীন হয় না। সব সমাজে, সব রাষ্ট্রে আমরা দেখেছি যে কর্মহীন হলেও তার জন্য রাষ্ট্র কোনো ব্যবস্থা রাখে। আমরা করোনার যে অভিঘাতটা বিশ্লেষণ করলে দেখব যে সব দেশে সেটা একরকম হয় নাই, কয়েকটা কারণে। তার মধ্যে তিনটা কারণ সুনির্দিষ্ট করা যায়। একটা হচ্ছে যে দেশে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো আছে, সেই দেশে এটা নিয়ে অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা বা মানুষের দুর্ভোগ। দ্বিতীয়ত, যে দেশে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আছে, যেমন যদি কেউ কর্মহীন হয় তার জন্য রাষ্ট্র যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে, কেউ যদি আশ্রয়হীন হয় তার জন্য যদি আশ্রয়ের ব্যবস্থা করে, খাদ্য নিরাপত্তা, খাদ্য সংকট বা অনাহারে ভোগার মতো অবস্থা যদি হয়, সেখানে যদি খাদ্য নিশ্চয়তা থাকে, তাহলে মানুষ এই করোনার আক্রমণ হলেও মানুষ কিন্তু সেরকম নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে না, যেটা বাংলাদেশের মতো দেশে বা অনেক দেশে যেখানে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না, সেখানে জনগণ এই আক্রমণের মধ্যে দিশেহারা অবস্থার মধ্যে পড়ে যায়, এবং যেটা বাংলাদেশেও হচ্ছে। আর তৃতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে যে সরকারের রেসপন্সিভ, সরকার কতটা দায়িত্ব নিয়ে এবং তার গুরুত্ব দিয়ে এই বিষয়টাকে মোকাবেলা করার চেষ্টা করেছে। এই তিনটা শর্ত যেখানে আমরা দেখি, তিনটা শর্তের মধ্যে দিয়েই পার্থক্যগুলো তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে এই যে শর্তগুলো তৈরি হয়েছে, যেমন সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, এটা তো করোনা কালের ব্যাপার না। এটা যে দেশ সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, সেই দেশ তো এটা করেছে করোনার আগে, কিন্তু করোনা আসার পরে তার বিপদটা তুলনামূলকভাবে কম হয়েছে। সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, সেটা তো করোনা কালের ব্যাপার না, করোনা কালের আগে। সরকারের যে ভূমিকা, দায়িত্বহীনতা বা দায়িত্বশীলতা কিংবা জবাবদিহিতা কিংবা তার যে জনমুখী, জনস্বার্থের দিকে যে গুরুত্ব দেওয়া, সেই সমস্ত বিষয়গুলো তো করোনার বিষয় না। এটা তো করোনার আগেই সেরকম একটা রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রনৈতিক ব্যবস্থাটা থাকার কথা। তাহলে করোনার সময়ে কোন দেশ কতটা কি পরিস্থিতির মধ্যে পড়লো, সেটা অনেকখানি নির্ভর করে যে করোনা পূর্বকালে তার অবস্থা কেমন ছিল। তো আমরা পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার যে মূল যে গতি কিংবা তার যে মূল যে প্রবাহ
কিংবা চালিকা শক্তি, সেই চালিকা শক্তি হিসেবে বর্তমান বিশ্ব ব্যবস্থায় কয়েকটা জিনিস দেখি। যেমন সবচাইতে বিনিয়োগ কোন কোন খাতে বেশি হচ্ছে, কোন কোন খাতে মুনাফা যোগ্যতা সবচাইতে বেশি। মুনাফা যেখানে হবে, যেখানে মুনাফা বেশি, পুঁজি সেখানে যাবে, এটা সাধারণ নিয়ম, এবং এটা নিয়ে কোনো বিতর্কের কিছু নাই। পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় সেটাই হয়। তো সেই মুনাফা বেশি কোন কোন জায়গায়, কোন কোন এলাকায় মুনাফা বেশি হওয়ার কারণে পুঁজি সেদিকে যায়। 1 নম্বরে আছে বর্তমান বিশ্বে, 1 নম্বর হচ্ছে, আমরা পুরো বিশ্বকে যদি পর্যালোচনা করি তাহলে 1 নম্বর হচ্ছে মারণাস্ত্র, যুদ্ধ। তার মানে মানুষকে হত্যা করা এবং প্রাণ প্রকৃতি ধ্বংস করার জন্য যে মারণাস্ত্র ব্যবহার হয়, সেই মারণাস্ত্রই হচ্ছে পুঁজি বিনিয়োগের 1 নম্বর জায়গা। রাষ্ট্র সেগুলো কেনে, কিন্তু এর মাধ্যমে মুনাফা করে প্রাইভেট বিভিন্ন কোম্পানি। এবং আমরা জানি যে সাম্প্রতিক যে সমস্ত যুদ্ধ হয়েছে, ইরাক কিংবা আফগানিস্তান এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত যুদ্ধ, এবং সারা বিশ্বে সারাক্ষণই একটা যুদ্ধ ভাব চলে। এই যে যুদ্ধ ভাব, এটা হচ্ছে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার খুব প্রয়োজনীয় একটা শর্ত। যুদ্ধ ভাব না থাকলে তার নিজেকে রেশনালাইজ করতে পারে। এটা হচ্ছে 1 নম্বর মারণাস্ত্র। 2 নম্বরে আমরা দেখি যে সমস্ত জায়গায় মূল প্রবাহটা, সেটা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর। এটাকে সংক্ষেপে বলে ফায়ার মানে হচ্ছে ফিনান্স, ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেট। এইটার মধ্যে একটা বড় বিনিয়োগ, এবং সেই বিনিয়োগের মধ্যে দিয়ে স্পেকুলেটিভ বিজনেস যেটাকে বলে, ফটকাবাজারি, বাংলায় ফটকাবাজারি ব্যবসা বলে। ফটকাবাজারি ব্যবসা অনিশ্চয়তা তৈরি করা, গুজব তৈরি করা, বিভিন্ন অর্থ, কোনো দ্রব্য নাই, কোনো উৎপাদন নাই, কিন্তু তার উপরে টাকা বানানো, এবং দ্রুত বেগে পৃথিবীব্যাপী এটার বিনিয়োগ, শেয়ার মার্কেট এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে এই যে ফিনান্সিয়াল সেক্টর, এটার একটা বিশাল বুম হয়েছে গত 2 দশকে। এটা হচ্ছে আরেকটা জায়গা। আর তৃতীয় জায়গাটা হচ্ছে ফসিল ফুয়েল, যেখানে কয়লা, তেল, এই সমস্ত জায়গাগুলো যেগুলো ক্লাইমেট চেঞ্জ এবং অন্যান্য ক্ষেত্রে আমরা জানি যে পুরো প্রাণ প্রকৃতির ধ্বংসের জন্য এই সমস্ত জায়গাগুলো হচ্ছে বড় ভূমিকা পালন করছে। আর চতুর্থ আমরা যদি দেখি তাহলে দেখবো যে কৃষিতে যে বিষ, এই যে সারা পৃথিবীর কৃষি যে একটা বিষমুখী কৃষিতে পরিণত হয়েছে, সেই বিষমুখী কৃষির যে মুনাফা, সেটা মুনাফাটা খুব বিশাল। এটার সাথে আমরা যদি যোগ করি রসায়নের সাথে, সেটার সাথে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সহ অন্যান্য বহু ধরনের ইন্ডাস্ট্রি, এগ্রি বিজনেসের যে বিশাল নেটওয়ার্ক সেটা আছে, এবং এর সাথে পুরো খাদ্য নিরাপত্তা ব্যবস্থা, পুরো পৃথিবীর খাদ্য, সেই খাদ্যটাকে মুনাফার একটা কেন্দ্রীয় জায়গায় নিয়ে আসার কারণে পুরো বিশ্বে খাদ্য, মানে নিরাপদ খাদ্যটাই একটা বড় ধরনের সমস্যা, কিন্তু সেটা অনেক দ্রুত মুনাফা অর্জন করতে পারে। তো এই 4টা ক্ষেত্র হচ্ছে প্রধান চালিকা শক্তি, এবং 4টা ক্ষেত্রের মধ্যে সবগুলোতে বাংলাদেশের মতো দেশ যে সমানভাবে আছে তা না, কিন্তু বাংলাদেশ একটা বলা যায় যে তার যে সমস্ত অঞ্চল সবচাইতে ক্ষতিগ্রস্ত, বাংলাদেশ হচ্ছে তার মধ্যে একটা। এবং বাংলাদেশের যে শাসক শ্রেণী, সেই শাসক শ্রেণী খুব আনন্দের সঙ্গে এই পুরো ধারার মধ্যে যুক্ত আছে। তার সাথে যুক্ত হচ্ছে, তার সাথে এই প্রক্রিয়ার সহযোগী হিসাবে যেগুলি যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে পুরো যে সার্ভেলেন্স, যেটাকে আমরা দেখছি যে সার্ভেলেন্স, সেই সার্ভেলেন্স সিস্টেমটা, যেটা একটা বই ইদানিং কালে খুবই উল্লেখযোগ্য একটি বই, তার নাম হচ্ছে সার্ভেলেন্স ক্যাপিটালিজম। নাওমি ক্লেন একটা বই লিখেছিলেন, তার নাম হচ্ছে ডিজাস্টার ক্যাপিটালিজম, এবং যুবক বলে একজন খুব বিশাল একটা গ্রন্থ লিখেছেন, সেটার নাম হচ্ছে সার্ভেলেন্স ক্যাপিটালিজম। এই সার্ভেলেন্স ক্যাপিটালিজম বর্তমান বিশ্বে একদিকে হচ্ছে ডিজাস্টার, আরেকদিকে হচ্ছে সার্ভেলেন্স, এই দুইয়ের সম্মিলিত ধারাটাই হচ্ছে বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা। এখন সামিনা লুৎফা যে প্রশ্নটা করেছেন যে বর্তমান সময়ে এটার কোনো পরিবর্তন হবে কিনা, কিংবা এই ডাইরেকশনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা, পরিবর্তনটা তো যারা এর মুনাফা ভোগী কিংবা যারা এর সুবিধাভোগী, তারা তো এই পরিবর্তনটা আনতে চাইবে না। কিন্তু বর্তমান সময় যেটা হয়েছে, করোনার মধ্যে দিয়ে একটা রিয়েলাইজেশন কিংবা সমাজের মধ্যে প্রশ্ন যে কি ধরনের উন্নয়ন ব্যবস্থার মধ্যে আমরা আছি, সেই প্রশ্নটা কতটা জোরদার হয় তার উপরে অনেকখানি নির্ভর করে। এখন যে প্রশ্নটা দিয়ে কথাটা শুরু করেছিলাম ওটা বলে আমি শেষ করি, যে অটোমেশন যেটা হবে, এটা হচ্ছে আরেকটা বর্তমান সময়ে অটোমেশন একটা, এটা করোনা কালের ব্যাপার না, করোনা কালের আগেই শুরু হয়েছিল অটোমেশন, এবং এটা একটা অনিবার্য প্রক্রিয়া। এটাকে বলা হয়, মার্ক্সীয় পরিভাষায় বলা হয় যে অর্গানিক কম্পোজিশন অফ ক্যাপিটাল, মানে পুঁজির যে অর্গানিক কম্পোজিশন, সেটা মানে প্রযুক্তি, নতুন নতুন প্রযুক্তি নেওয়া এবং আরো বেশি মুনাফা করার জন্য নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করা, এটা পুঁজির একটা অনিবার্য প্রক্রিয়া। তো তার মধ্যে দিয়ে শ্রমিক
উদ্বৃত্ত হয়ে যাবে। এবং অনেকে বলছেন যে অটোমেশনের মধ্যে কিন্তু শ্রমিক থাকবে না, সব অটোমেটিক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা রোবট সেটা দিয়েই পুরো দুনিয়া চলবে। এটা ক্যাপিটালিজমের জন্য একটা বড় কন্ট্রাডিকশন। এবং ক্যাপিটালিজম সম্পর্কে আমরা যদি ঠিকমতো অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে ক্যাপিটালিজমের যেগুলিকে শক্তির জায়গা ধরা হয় সেগুলোই ক্যাপিটালিজমের জন্য কিন্তু বড় সংকটের জায়গা তৈরি করে। ধরেন আপনি সারা পৃথিবীতে সকল কাজ আপনি রোবট কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সম্পন্ন হবে, সেটা সম্পন্ন হয়ে মুনাফা হচ্ছে, মুনাফা হবে, একটা পর্যায়ে গিয়ে মুনাফার কোনো উৎস থাকবে না। কারণ যা কিছু উৎপাদিত হবে বিশাল উৎপাদন হবে, কিন্তু সেই বিশাল উৎপাদনটা কিনবে কে? কারণ যদি কারো কাজ করার দরকার না হয়, কোনো শ্রমিক যদি না থাকে, তাহলে তো ক্রেতার কোনো বাজার নেই, তাহলে উৎপাদন হবে অনেক বেশি, সেটা কোনো সারপ্লাস ভ্যালু তৈরি করতে পারবে না। তাহলে সেটা বরঞ্চ মার্কস যে সমাজের কথা চিন্তা করছেন যে এমন একটা সমাজ আসবে যখন উদ্বৃত্ত হবে, উৎপাদনের প্রাচুর্য তৈরি হবে এবং মানুষের কাজের জন্য কোনো চাপ থাকবে না। তাহলে সেই অবস্থা যদি আসে, পুঁজিবাদ নিজেই তো নিজেকে পরিত্যাগ করবে, পুঁজিবাদ তো নিজেই নিজেকে খারিজ করার মতো একটা অবস্থায় যায়। তো সেই কারণে এরকম একটা অবস্থায় পুঁজিবাদ নিজেই যাবে না, যেখানে সে তৃতীয় বিশ্ব সহ বিভিন্ন মাইগ্রেন্ট লেবার হচ্ছে বর্তমান বিশ্বে একটা বড় শ্রমিক গোষ্ঠী। এই মাইগ্রেন্ট লেবার তাদের একটা বড় জায়গা, মুনাফার বড় জায়গা। এবং বাংলাদেশের মতো প্রান্তিক দেশের যে শ্রমিক, সেটা গার্মেন্টস এর মাধ্যমে হোক, সেটা অস্ত্রের মাধ্যমে হোক, যেভাবেই হোক, সেই এই শ্রমিকের যে মূল্য শোষণ করা, সেইটার উপরেই তো পুঁজিবাদ দাঁড়িয়ে আছে। সেটাকে যদি পুঁজিবাদ ছেড়ে দেয় তাহলে তো তার জন্য এটা খুব আত্মঘাতী হবে। তার মানে হচ্ছে পুঁজিবাদের বিকাশের যে জায়গাটা, যেটাকে মনে হচ্ছে যে পুঁজিবাদের এটার মাধ্যমে পুঁজিবাদ একটা খুব নিরাপদ জায়গায় যাবে, সেটা বরঞ্চ উল্টো একটা জায়গা তৈরি হবে। কিন্তু সেই জায়গাটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে হবে না, সেখানে মানুষের ভূমিকাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। মানুষ কতটা সেটাকে নিজের স্বার্থে নিয়ে আসতে পারে সেটার উপরেই নির্ভর করে যে এই পরিবর্তনটা কি, এই যে বিজ্ঞান প্রযুক্তির আরো বিকাশ, সেটাকে কি মানুষের প্রয়োজনে, মানুষের অবসর বৃদ্ধির জন্য আমরা ব্যবহার করতে পারবো, নাকি সেটা মানুষের আরো নিরাপত্তাহীনতা বাড়াবে? অস্ত্র কি আরো পুরোদার হবে, আরো বিষ আরো তৈরি হবে, আরো ফসিল ফুয়েলের মাধ্যমে প্রাণ প্রকৃতি আরো বিনষ্ট হবে? পৃথিবী কি আরো বর্বর জায়গায় যাবে, নাকি পৃথিবী মানুষের একটা নিজস্ব উদ্যোগে অন্য একটা ডাইরেকশন তৈরি করতে পারবে? সেটা নির্ভর করে মানুষের সচেতন চেষ্টা করবে। অবশ্যই, এবং কিছুটা সংগঠিত চেষ্টার উপরেও বোধহয়। আমি আরেকটা প্রশ্ন একটু এবার মোহাম্মদ তানজিমুদ্দিন খানের কাছে করতে চাই, যে আমরা আসলে এই যে বিশ্বে পুঁজির যে ঘনীভবন আছে, বা এর তো এক ধরনের কি বলবো, এক ধরনের মানে সব দেশের কাছে একই রকম ভাবে পুঁজিটা নাই, বা সব দেশ এই বৈশ্বিক রাজনৈতিক অর্থনীতির মধ্যে একই রকম সামর্থ্য নিয়ে সামিল হয়নি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চীন থেকে এই মানে ভাইরাস এসেছে বলে এই নিয়ে চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে যা কিছু হচ্ছে, তার ফাঁকে দিয়ে আমরা দেখছি যে চীন সাউথ চায়না সিতে যেমন তার কি বলবো, তার আগ্রাসন বাড়াচ্ছে, আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তার সাথে ভারতের সম্পর্কের একটা অবনতি ঘটছে। তার নিজের চারপাশে প্রতিবেশীদের সাথে নানান রকম কিছু তার দেখা দিচ্ছে। আবার এদিকে আমরা দেখছি ল্যাটিন আমেরিকাতে একরকম ভাবে, ব্রাজিল ইত্যাদিতে একরকম ভাবে আমরা এই করোনা এক ধরনের অভিঘাত দেখতে পাচ্ছি। আপনি কি আমাদেরকে একটু আন্তর্জাতিক সম্পর্কের জায়গা থেকে আমরা এই যে বৈশ্বিক, আমরা যদি এটাকে গ্লোবাল পলিটিক্যাল ইকোনমি বলতে চাই, এখানে যে নিওলিবারাল যে ভার্সন অফ গ্লোবাল পলিটিক্যাল ইকোনমি, সেটা কি মানে কি করোনাকে কত সুন্দর করে কেমন ব্যবহার করতে পারছেন, মানে কোন পুঁজিবাদী দেশ কত ভালো মুনাফা অর্জনে এগিয়ে যাচ্ছে, সেই জায়গাটা যদি একটু আমাদেরকে বলেন। তানজিমুদ্দিন খান, আপনি নিজেকে একটু আনমিউট করবেন, আপনি বোধহয় মিউট হয়ে আছেন। একটা বড় বিষয় হচ্ছে আমরা পুঁজিবাদ কিংবা পুঁজির বিকাশের ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি তার বিস্তৃতিটা, বিশেষ করে সীমান্তগত বিস্তৃতিটা খুব গুরুত্বপূর্ণ। এবং সীমান্তগত বিস্তৃতির একেবারে আমরা সর্বোচ্চ যে বিকাশটা দেখলাম সেটা হচ্ছে বিশ্বায়ন। এখন যেটা খুব গুরুত্বপূর্ণ, এই প্যান্ডেমিকের মধ্য দিয়ে এই ভাবনাটা খুব সামনে এসছে যে আসলে প্যান্ডেমিকের
যে তার যে এক্সটেন্টটা, তার যে বিস্তৃতিটা এরকম হওয়ার কারণ হচ্ছে গ্লোবাল ইকোনমি হচ্ছে হাইলি ইন্টিগ্রেটেড। এখন এই প্রেক্ষিতে এবং এটা যে নেচার, এই সংক্রমণের যে নেচার, সেই প্রেক্ষিতে আমরা কিন্তু রাষ্ট্রগুলোকে এখন উল্টো পথে, এবং যারা এতদিন ধরে এই গ্লোবালাইজেশনকে সামনে নিয়ে এসছে এবং যার মধ্য দিয়ে আসলে তার ইকোনমিক এক্সপেনশন হয়েছে, এবং এখন বিশেষ করে এই সংক্রমণের ঘটনার মধ্য দিয়ে আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়নের যদি উদাহরণ হিসেবে ধরি, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাটলিস্ট রিজিওনাল ইন্টিগ্রেশনের দিক থেকে সবচাইতে সফল একটা রিজিওনাল অর্গানাইজেশন। কিন্তু খুবই ইন্টারেস্টিং, যখন ইটালি বিপদে পড়লো, ইটালি সবচেয়ে বাজেভাবে সংক্রমণের শিকার হলো, এবং ইটালি যখন ইউরোপিয়ান যে সেন্ট্রাল ব্যাংকের কাছে প্যান্ডেমিককে কমব্যাট করার জন্য যখন অর্থনৈতিক সাহায্য চাইলো, সেখান থেকে তারা সাহায্য করলো। সে মেডিকেল সাপোর্টের অ্যাপিল করলো, ইউরোপিয়ান ইউনিয়ন দেখা গেল নিশ্চুপ। এমনকি জার্মানি এবং চেকোস্লোভাকিয়া, চেক রিপাবলিক, তারাও দেখা গেল আইনের মধ্যে পরিবর্তন এনে মেডিকেল ইকুইপমেন্ট হচ্ছে স্টোর করার অনুমতি দিল। তার মানে হচ্ছে এই যে গ্লোবালাইজেশন নিয়ে, এবং এরা তো সব হাইপার গ্লোবালিস্ট স্টেট, সেখান থেকে সরে এসে কিন্তু তারা দেখা গেল যারা গ্লোবালাইজেশনের সমালোচনা করতো এবং স্কেপটিক যারা ছিল তাদের সাথেই বোধহয় তারা মিলে গেল। এবং এর মধ্য দিয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল ইন্টারেস্টের আইডিয়াটা একেবারে বর্ডার সেন্ট্রিক ন্যাশনাল, তখনও ন্যাশনাল ইন্টারেস্ট, কিন্তু এটাকে একটা আবরণ দেয়া, যেটা হচ্ছে বিশ্বায়নের আবরণ। এই বিশ্বায়নের আবরণটা কিন্তু রিজিওনাল কর্পোরেশন নামে যে বিশ্বায়নের যে আবরণ এক রকমের, সেটা কিন্তু খসে পড়লো। তার মানে হচ্ছে এই প্যান্ডেমিকের মধ্য দিয়ে রাষ্ট্রগুলা এখন অনেক বেশি মানে জাতীয়তাবাদী হয়ে উঠছে। আমরা ইউরোপিয়ান ইউনিয়ন সবচেয়ে ইন্টিগ্রেটেড একটা রিজিওনাল অর্গানাইজেশন, সেখানকার রাষ্ট্র তাদের যে মেম্বার স্টেটের অবস্থাও কিন্তু আমরা সেটাই দেখলাম, এবং সেটা কিন্তু একটা সার্বিক প্রবণতা। এবং এই সার্বিক প্রবণতার মধ্য দিয়ে পার্টিকুলারলি স্ট্র্যাটেজিক এরিনাতে, মিলিটারি অ্যান্ড স্ট্র্যাটেজিক এরিনাতে, যেহেতু এই সংক্রমণকে ঘিরে রাষ্ট্রগুলোর মধ্যে ব্যতিব্যস্ততা আছে, কেউ কেউ মনে করছে এই সুযোগে তার কৌশলগত এবং সামরিক যে শক্তিটাকে প্রকাশ করা, এবং এর মধ্য দিয়ে তার অবস্থানটাকে আরো শক্তিশালী করা, এবং সেই দিক থেকে ডেফিনেটলি চীন অনেক বেশি এগিয়ে আছে। ঠিক এই প্রবণতাটা আবার কিন্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ ভাবেও কিন্তু এই যে সার্ভেলেন্স স্টেটের স্যার যে কথা বললেন, যে এই প্রেক্ষাপটে কিন্তু আবার নাগরিকের উপর রাষ্ট্রের কিন্তু নজরদারিও বেড়ে গেল। এটা নিয়ে নিশ্চয়ই আমি পরে আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে খুব বড় আলোচনা যে এই যে এক ধরনের, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেও যদি আমরা খেয়াল করে দেখি, এই প্রবণতাটা কিন্তু আগেই ছিল। বিশেষ করে যখন ট্রাম্প ক্ষমতায় আসবে এবং তখন যে ইলেকশন ক্যাম্পেইন মেক আমেরিকা গ্রেট এগেইন, এই যে রাষ্ট্রকেন্দ্রিক একটা জাতীয়তাবাদী আচরণ, কিন্তু এটা মানে আমেরিকা মানে, এবং ওদের যে রাজনীতির ধরন, সেখানে কিন্তু রাষ্ট্রের চাইতে বাজারের গুরুত্বটা এবং প্রাইভেট অ্যাক্টরের গুরুত্বটা তাদের কাছে অনেক বেশি ছিল। কিন্তু ট্রাম্পের যে রাজনৈতিক যে তার যে মানে সিঁড়ি বেয়ে উপরে ওঠা, সেখানে কিন্তু এই জাতীয়তাবাদী, এবং যেই জাতীয়তাবাদীটা হচ্ছে অতি জাতীয়তাবাদী, এবং এই প্যান্ডেমিককে ঘিরে আবার রাষ্ট্রগুলোর মধ্যেও কিন্তু সামগ্রিক অর্থে এই জাতীয় স্বার্থ, খুবই কনজারভেটিভ অর্থে জাতীয় স্বার্থকে সামনে এনে এখন রাষ্ট্রগুলো ঠিক গ্লোবালাইজেশনের প্রেক্ষাপটে যেভাবে তাদের পুঁজিকে বিস্তৃত করেছে, এখন পুঁজিকে নিজ দেশের মধ্যে ঘনীভূত করার একটা প্রবণতা তৈরি হচ্ছে। এবং বিশেষ করে এই প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যে গ্লোবাল সাপ্লাই চেন এফেক্টেড হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হিসেবেও যদি দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে অ্যান্টিবায়োটিক প্রোডাকশনের জন্য নির্ভর করতে হয় চীনের উপর। তার 90% অ্যান্টিবায়োটিক আসে চীন থেকে। এখন তারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি চিন্তা করছে যে না, আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক দেশেই উৎপাদন করব, যাতে গ্লোবাল সাপ্লাই চেনের কারণে তারা এফেক্টেড না হয় এই ধরনের সংক্রমণে। তার মানে এখন উল্টো পথে, এবং এর মধ্য দিয়ে কিন্তু অনেক বেশি জাতীয়তাবাদী হয়ে উঠছে, এবং এটার মধ্য দিয়ে অনেকেই ধারণা করছে গ্লোবালাইজেশনের যে ধারণাটা সেটা উল্টো পথেই চলতে থাকবে, এবং এর মধ্য দিয়ে যে পৃথিবী খুব পাল্টে যাবে তা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। পরে নিশ্চয়ই আলোচনা এগুলো আরো বিস্তৃতভাবে করবো। হ্যাঁ, না আমরা একটু চীনের যে এক্সপ্যানশন বা একদিকে চীন যেভাবে সামাল দিল করোনাকে, এবং তারপর আমরা দেখতে পেলাম যে তার আপনি যে কথাটা বলছিলেন বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে, ইটালির ক্ষেত্রে তো দেখলামই, তার পাশাপাশি ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে সুইডেন কেউ কিন্তু, যেহেতু তারা অনেক বেশি হার্ড ইমিউনিটির পথে গেছে, এমনকি নরওয়েতে সুইডেন থেকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সুইডিশদেরকে নরওয়েতে বা অন্যান্য দেশে যেতে দেওয়া হচ্ছে না, এটাও কিন্তু শুরু হয়েছে। তার মানে এই যে একটা ডিগ্লোবালাইজেশন,
এইটা হয়তোবা আমাদের কি অনেকটা WHO যেরকম আমাদেরকে বলছে শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব মেনে চলতে, রাষ্ট্রে রাষ্ট্রে তাদের যে মানে এমনকি গ্লোবাল ইকোনমিরও তো এই দূরত্বটা নেই, কারণ ইন্টিগ্রেটেড ফ্র্যাগমেন্টেড যে গ্লোবাল ইকোনমি, সেখানে তো আপনার 10টা দেশে একটা প্রোডাক্ট উৎপন্ন হয় এবং তারপরে গিয়ে আরো 3টা দেশে বিক্রি হয়। তাহলে এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসের মধ্যে যে পরিবর্তনের সূচনার কথা আপনি বলছেন বা আপনি ইঙ্গিত দিচ্ছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু দখল করে থাকবে এই যে সার্ভেইলেন্স থেকে প্রাপ্ত যে তথ্য। তার মানে এক তো হচ্ছে যে অস্ত্রের বাণিজ্য, আরেক কিন্তু তথ্যের বাণিজ্যও একটা গুরুত্বপূর্ণ প্রপঞ্চ হিসেবে হাজির হতে পারে। এবং এক্ষেত্রে মিডিয়া এবং এই যে সামাজিক মাধ্যম যেগুলোকে আমরা বলি ফেসবুক বা টুইটার, এগুলোরও একটা ভূমিকা দেখা যাবে। এবং এখানে এর যে ব্যবসায়িক বিস্তৃতি বা এমনকি এই যে অনলাইন শিক্ষায় যে যাওয়া, তার পেছনেও যে তারও যে ব্যবসায়িক বিস্তৃতি, সে সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের চিন্তা করার প্রয়োজন রয়েছে। এই পর্যায়ে আমি একটু অধ্যাপক আনু মোহাম্মদের কাছে আবার ফিরে যাব। আমরা আসলে আপনি আপনার কথার শেষে বলছিলেন একটু আগে যে আসলে আমরা এই পরিস্থিতি থেকে কি রকম ভাবে আমরা কি নতুন একটা সময় দেখব কিনা, সেটা নির্ভর করে মানুষ কোন ধরনের বিষয়কে বেছে নেবে তার উপরে। আমরা খুব মানে কয়েকদিন আগেই দেখলাম যে সম্পদ রক্ষার যে আন্দোলন আমরা বাংলাদেশে করি, সেই আন্দোলনের একটা অংশ থেকে আমরা দেখলাম যে এক ধরনের গ্লোবাল সলিডারিটির একটা মুভমেন্ট তৈরি হচ্ছে এবং এটা পরিবেশবাদী এক ধরনের মুভমেন্ট। এই মুভমেন্টটা নিয়ে আপনি একটু যদি আমাদেরকে বলেন যে কি হলো, এবং আমরা বাংলাদেশের সম্পদ রক্ষার আন্দোলন যেমন করছি, সেরকম আমরা তো আরো বেশি করে প্রকৃতিকে বুঝবার জন্য যে বিজ্ঞানের যে ব্যবহার, সেই জায়গাটাতে যেতে চাচ্ছি। সিটিজেনদের বা নাগরিকদের আরো বেশি সব মানে এমপাওয়ার্ড নিজেরা যেন হতে পারে, বা এমপ্যাথি, এই বিষয়গুলোর দিকে তো আমরা যেতে চাইছিলাম। তো সেটা কি আসলে সম্ভব? আমরা একদিকে দেখলাম যুক্তরাষ্ট্রে প্রচুর আন্দোলন হচ্ছে রেসিজমের বিরুদ্ধে, আবার এই করোনার মধ্যেই অনেক কিছু হলো, কিন্তু সেটা কোথায় যেন আবার খুব বেশি থিতু হলো কি, বা এটার কোনো ইম্প্যাক্ট আসলে আমরা দেখলাম কিনা? ধন্যবাদ। এটা তানজিম যেটা আলোচনা করেছেন যে জাতীয়তাবাদী একটা আমরা আওয়াজ দেখতে পাচ্ছি। জাতীয়তাবাদী আওয়াজ হচ্ছে সেই সমস্ত দেশের মধ্যে, যে সময় যেমন মার্কিন যুক্তরাষ্ট্র সবসময়ই তারা বিশ্বায়নের কথা বলেছে, আন্তর্জাতিক যে যোগাযোগ সেটাকে মহিমান্বিত করেছে, এবং বাংলাদেশের মতো কোনো দেশ যদি জাতীয় স্বার্থের কথা বলে, সেখানে নিউ লিবারেল আইডিয়া অনুযায়ী তাত্ত্বিকরা সেটাকে খুবই আক্রমণাত্মক ভাবে করেছেন, অভিযুক্ত করেছেন। তো তারা বলেছেন যে বিশ্বায়নের যুগে সবকিছু তো বৈশ্বিকভাবে দেখতে হবে। বৈশ্বিকভাবে তো আসলেই দেখা উচিত। তো একদিকে এটা পুঁজি তো অনেক বেশি আন্তর্জাতিকীকৃত হয়েছে এখন। মানে পুঁজি যদি আমি শুধুমাত্র পুঁজি নিয়ে আলোচনা করি, তাহলে দেখবো যে পুঁজি আসলে মার্কিন পুঁজি, চীনা পুঁজি, ভারতীয় পুঁজি, বাংলাদেশি পুঁজি, এইভাবে পুঁজিকে ভাগই করা যায় না। আসলে মাঝে মধ্যে আমাদের এখানে বা বিভিন্ন দেশে আওয়াজ ওঠে না যে অমুক দেশের পণ্য বয়কট করো, বা মার্কিন যুক্তরাষ্ট্র এটা হয়েছে, ভারতে যেমন কয়েকদিন আগে ভারত চীনের একটা যুদ্ধ ভাব, চীনা পণ্য বয়কট করো, চীনে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের চীনা পণ্যের কথা, এই সমস্ত কথাবার্তাগুলো হয়, কিন্তু এটা সুপারফিশিয়াল লেভেলেই থাকতে বাধ্য। কারণ কোনো দেশের পণ্য বলে আলাদাভাবে কোনো কিছু নিশ্চিত করা যায় না, কারণ পুঁজি এত বেশি আন্তর্জাতিক এবং উৎপাদনটা এত বেশি গ্লোবালি কম্পার্টমেন্টাল ওয়েতে হয় যে সেখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই যুক্ত। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে কথা বলে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু থেমে যায় এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাইরে বিনিয়োগ, সে বিনিয়োগের একটা বড় অংশ চীনের মধ্যেই আছে। চীন থেকে যে রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, তার অনেক কিছু আসলে মার্কিন কোম্পানির মাধ্যমেই হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি, সেই কোম্পানি চীনে উৎপাদন করছে, কিংবা ভারতে উৎপাদন করছে, কিংবা সাউথ কোরিয়াতে উৎপাদন করছে। এইরকম ভাবে পুরো পুঁজিটাই আন্তর্জাতিকীকৃত। কিন্তু করোনা কালে এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা তো কিছু ফান্ডামেন্টাল বিষয় সমাধান করতে পারেনি, যেমন বেকারত্ব সমাধান করতে পারেনি, দারিদ্র পরিস্থিতি। যদি আপনি পুরো বৈশ্বিক পর্যায়ে দেখেন, যে একটা দেশকে আলাদা করে দেখা যায় না। যে নরওয়ের যে সাফল্য, সেই সাফল্য পরিমাপ করতে গেলে নরওয়ের বৈদেশিক
যে বিনিয়োগ, সেই বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফাকে হিসাব করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পদ, সেই সম্পদটা আমাদের বিশ্লেষণ করলে দেখা যাবে যে সারা বিশ্বের সম্পদ তার সাথে যুক্ত। ভারতে যে আমরা সম্পদ দেখতে পাচ্ছি, সেই ভারতের মধ্যেও তার ভারতের মধ্যেই তো আবার উপনিবেশ আছে, ভারতের মধ্যেই বেশ কিছু রাজ্য আছে যেগুলো ভারতের পুঁজির একটা উপনিবেশের মতো ভূমিকা পালন করে। আবার তার বাইরে বিনিয়োগ আছে, সেখান থেকে তার মুনাফা আসে। চীনের ক্ষেত্রেও তাই। চীন এখন দ্রুত অনেক বেশি আন্তর্জাতিক বিনিয়োগের দিকে যাচ্ছে। তো এরকম একটা অবস্থায় যে সমস্যাগুলো তারা সমাধান করতে পারে নাই, এবং যে পুঁজির যে শক্তি, তারা যখন নির্ভর করে রাষ্ট্রের উপরে, রাষ্ট্র তখন তাদেরকে কিছু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে বা ভরসা দিতে চেষ্টা করে। সেই ভরসা দিতে গিয়ে যেটা হচ্ছে এখন, যেমন বেকারত্ব বেড়ে যাবে, এখন করোনার সময় বেকারত্ব অনেক বেড়ে যাবে। করোনার সময় বেকারত্ব বেড়ে যাওয়ার পরে বেকারত্ব সমস্যার সমাধান কি হবে, সেই সমাধানটা কোনো জায়গা খুঁজে না পেয়ে পুঁজিবাদী বিশ্বে যেটা হচ্ছে, এন্টি মাইগ্রেন্ট কিংবা রেসিস্ট কিংবা অনেক বেশি জাতীয়তাবাদী একটা ভাব, সেটা অনেক বেশি সেটাকে পুষ্ট করা হচ্ছে, সেটাকে নানানভাবে সেটাকে বাড়ানো হচ্ছে কিংবা সেটাকে সেই উত্তেজনাটা তৈরি করা হচ্ছে। সুতরাং সামনে আমরা এন্টি মাইগ্রেন্ট অনেক ধরনের ঘটনাবলী দেখতে পাবো। আবার পাশাপাশি এই যে বিশ্বায়নের প্রক্রিয়ায় পুঁজির যখন বিশ্বায়ন হয়েছে, তখন তো মানুষও কানেক্টেড হয়েছে। এই যে ইন্টারনেট আমরা দেখছি, অনলাইন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখছি, পুঁজি সেটার একটা বড় লাভবান সুবিধাভোগী। পুঁজির যে আন্তর্জাতিকীকরণ তার ক্ষেত্রে অনেক দ্রুততর হয়েছে ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু ইন্টারনেটের অন্য একটা, আমরা ডায়ালেকটিক্যালি যদি দেখি, ইন্টারনেটের অন্য আরেকটা মাত্রা হচ্ছে, ইন্টারনেটের মধ্যে দিয়ে কিন্তু মানুষের যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে মানুষের যে লড়াই কিংবা আকাঙ্ক্ষা কিংবা তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদগুলো একটা বৈশ্বিক রূপ লাভ করেছে, মানে প্রতিরোধেরও একটা বিশ্বায়ন হয়েছে। তো এই বৈশ্বিকীকরণের মধ্যে দিয়ে তাদের যে চিন্তা ভাবনা, কথাবার্তা কিংবা ভবিষ্যৎকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেগুলো কিন্তু একটা বৈশ্বিক রূপ লাভ করছে। সেই কারণেই পরিবেশ নিয়ে, প্রাণ প্রকৃতি নিয়ে যে লড়াইগুলো এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে হচ্ছে, এই উপলব্ধিটা এখন খুব শক্তিশালী যে এই বিশ্ব হচ্ছে অখণ্ড বিশ্ব। এই বিশ্বে মারণাস্ত্রের জন্য, কেমিক্যাল মানে রাসায়নিক অস্ত্রের জন্য কিংবা জৈব অস্ত্রের জন্য যা কিছু সর্বনাশ হচ্ছে, সমুদ্র দূষিত হচ্ছে, আকাশ বাতাস দূষিত হচ্ছে, তারপরে বন উজাড় হচ্ছে, সেই আমাজন থেকে সুন্দরবন পর্যন্ত কোনো বনই নিরাপদ নাই পুঁজির আগ্রাসনের মুখে। এই যে আগ্রাসনের শিকার হচ্ছে, এই আগ্রাসনের মধ্যে দিয়ে আমাজন যদি শেষ হয়, তাহলে সে আমাজন শেষ হওয়ার জন্য শুধুমাত্র ল্যাটিন আমেরিকার কয়েকটা দেশ ক্ষতিগ্রস্ত হবে না, পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে। মারণাস্ত্র গবেষণায় সমুদ্রের পানি যদি দূষিত হয়, সারা বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে। জলবায়ু পরিবর্তনের যে ধাক্কাটা, সেই ধাক্কাটা শুধুমাত্র কিছু দেশের উপরে পড়বে না, সারা বিশ্বের উপরেই পড়বে। সুতরাং এই যে বৈশ্বিক মাত্রা, এই পুঁজিবাদী বিশ্বের বড় আক্রমণের মুখে যে বৈশ্বিক মাত্রাটা, এই বৈশ্বিক মাত্রাটা প্রাণ প্রকৃতি পরিবেশ নিয়ে মানুষের যে মনোযোগ, এই মনোযোগ এবং প্রতিরোধে একটা বড় জায়গা এখন তৈরি হয়েছে বলে আমার ধারণা। যে সামনের বিশ্বে পুঁজিবাদের আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে বড় জায়গাটা হচ্ছে এইটা। যেমন পুরো বিশ্ব এখন এই অন্ধ মুনাফার পেছনে ছুটতে ছুটতে সারা বিশ্ব এখন কি অবস্থা, সারা বিশ্ব হচ্ছে বর্জ্যের নিচে চাপা পড়ে আছে, বা সারা পৃথিবী এবং পৃথিবীর মানুষ। কি কি বর্জ্য, যেমন ধরেন প্লাস্টিক বর্জ্য, তারপরে পারমাণবিক বর্জ্য, তারপরে ইলেকট্রনিক বর্জ্য। এই বর্জ্য ক্রমাগত তৈরি হচ্ছে। এখন মুনাফার জন্য ডিউরেবিলিটি, কমোডিটি যে প্রোডাকশন হচ্ছে, পণ্য উৎপাদন হচ্ছে, সেটা যত কম টেকসই হয়, তত সেই ধরনের পণ্য উৎপাদন হচ্ছে। আগে কম্পিউটার, কিছুদিন আগেও কম্পিউটার আমরা ব্যবহার করতাম হয়তো 8-10 বছর ধরে, এখন কম্পিউটার দেখা যাবে যে 2-3 বছর পরেই শেষ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে তার আরো বেশি, কারণ কেনার লোক খুব বেশি নাই, তাকে বারবার মডেল চেঞ্জ করতে হবে এবং মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি করতে হবে যে আরেকটা মডেল, সেই মডেলটা না কিনলে আমি ক্রেতা হিসেবে ব্যর্থ হয়ে যাচ্ছি। তো সেই উন্মাদনা তৈরি করা, তাকে তার জন্য ঋণ বাণিজ্য তৈরি করা, তার মধ্যে একটা অস্থিরতা তৈরি করা, এই অস্থিরতা এবং উন্মাদনা ছাড়া তো প্রতিবাদ টিকতে পারে। তো এর বাইরে, এর বিপরীতে একটা বিশ্ব, যে বিশ্বটা মানুষের জন্য, মানুষকে কেন্দ্র করে, এবং মানুষ যদি ঠিক মতো বাঁচতে হয়, তার প্রাণ প্রকৃতিও বাঁচতে হবে, সমুদ্র ঠিক থাকতে হবে, নদী ঠিক থাকতে হবে, বর্জ্য থেকে মুক্ত হয়ে মানুষের একটা শ্বাস নেওয়ার মতো অবস্থায় আসতে হবে। সেই উপলব্ধি এবং লড়াই, সেটা কিন্তু একটা বৈশ্বিক মাত্রা আছে, এবং বৈশ্বিক যোগাযোগটা আগের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি।
এখন এইটা বর্তমান সময়ে পুঁজিবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে এটা আমরা ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে এশিয়া, আফ্রিকা সমস্ত দেশেই কোনো না কোনো মাত্রায় আছে। এটা ফসিল ফুয়েলকে কেন্দ্র করে হোক, কিংবা ক্লাইমেট চেঞ্জকে কেন্দ্র করে হোক, মারণাস্ত্র বিষয়কে কেন্দ্র করে হোক। এখন এটাকে কি হয়, আমরা ক্লাসরুম, টেলিভিশন, পত্রপত্রিকায় যে মিডিয়া এবং ক্লাসরুম সব জায়গাতে, মানে একাডেমিক ওয়ার্ল্ড এবং মিডিয়া ওয়ার্ল্ড, এই দুই জায়গাতেই একটা বিশাল বিজ্ঞাপনের একটা বড় আধিপত্য আছে। বিজ্ঞাপনী প্রচারণা হচ্ছে যে তোমার বেকারত্ব দূর হবে তুমি যদি যে কোনো ভাবে গ্রোথ তৈরি করো। বন শেষ হয়ে যাক, নদী শেষ হয়ে যাক, কোনো অসুবিধা নেই, তোমার প্রবৃদ্ধি হইলেই হয়। তো সেটাকে পাল্টা ডিসকোর্স, কাউন্টার আইডিয়া, মানে বিপরীত চিন্তা, বিপরীত বিশ্লেষণ কাঠামো, বিপরীত ভাবে উল্টো দিক থেকে মানুষকে দেখা, রাষ্ট্রকে দেখা, রাষ্ট্রের যে চিন্তা সেই চিন্তাটাকে নতুন ভাবে সজ্জিত করা, এইটা আমি মনে করি যে বর্তমান বিশ্বে করোনা কালে অনেক বেশি বেড়েছে। এবং সামনে এই কারণে তাত্ত্বিক ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে এবং মাঠের লড়াইয়ের ক্ষেত্রে এইটার একটা বড় প্রকাশ আমরা দেখতে পাবো, কারণ সেই প্রস্তুতিটা আমরা বিশ্বব্যাপী দেখছি। এবং করোনা কালে মানুষের যারা আগে অনেকে দ্বিধাগ্রস্ত ছিলেন তারাও এসছে, কিন্তু পুঁজির সাথে সম্পর্কিত যারা শাসক শ্রেণী তারা তো এটা চাইবে না। তারা তো বলবে যে করোনার আগে আমরা যেখানে ছিলাম সেখানে আমাদের যেতে হবে, কিন্তু করোনার আগে আমরা কোনো স্বাভাবিক অবস্থায় ছিলাম না। আমরা একটা নিপীড়নমূলক, বৈষম্যমূলক, ঘৃণা, আক্রোশ এবং বিদ্বেষের ভরা একটা দুনিয়ার মধ্যে ছিলাম। সেটা কোনো স্বাভাবিক দুনিয়া না। তো স্বাভাবিক দুনিয়ার যে রূপকল্প, মানে যে ভিশন, সেটা তৈরি করাটাও আমাদের একটা ওই চিন্তা চর্চার একটা বড় অংশ। সেই ক্ষেত্রে বাংলাদেশে আমরা এটা কতটা করতে পারি সেটার উপরে বাংলাদেশের যে লড়াই সেটা নির্ভর করে অনেকটা। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ অধ্যাপক আনু মোহাম্মদকে। আমরা আসলে বেশ খানিকটা আলাপের যে দুটো আমি ভাগে আলাপটাকে রেখেছিলাম, যে আমাদের বৈশ্বিক পরিস্থিতিতে পুঁজিবাদী যে ব্যবস্থা সেটা কিভাবে রিয়্যাক্ট করছে বা প্রতিক্রিয়া দেখাচ্ছে করোনার সাথে, এবং তার সাথে উল্টো পাশে আমরা দেখছিলাম যে মানুষের যে প্রতিরোধ বা মানুষের প্রতিরোধী শক্তিটা কিভাবে কাজ করছে। সেই আলোচনাটা কিছুটা অধ্যাপক আনু মোহাম্মদ আমাদের সাথে করেছেন। আমি কয়েকটা প্রশ্ন আছে এবং কিছু প্রশ্ন বেশ বড় সময় লাগতে পারে, সেই প্রশ্নগুলো আমরা একটু নিব, কারণ আমরা প্রায় শেষের 20 মিনিটে প্রবেশ করলাম। কিন্তু এই প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমি একটু দুজনের কাছেই জানতে চাচ্ছি একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখছি যে আপনি বলছেন যে বিভিন্নভাবে আমাদের নিজেদের মধ্যকার যে সংযোগ বা সংযুক্তি এগুলো বাড়ছে। আমরা দেখলাম যুক্তরাষ্ট্রে একটা বড় আন্দোলন হয়ে গেল, যা আবার ইউরোপ পর্যন্ত তার অভিঘাত আসলো রেসিজমের বিরুদ্ধে, যেটা আমাদের দেখা পরিস্থিতির মধ্যে অনেক বেশ একটা শক্তিশালী আন্দোলন। এই আন্দোলনটা বা আমাদের অন্যান্য দেশগুলোতেও আমরা দেখছি যে শ্রমিকরা যারা ছাঁটাইয়ের শিকার হচ্ছে, নানাভাবে তাদের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এই শ্রমিকদেরও কিন্তু আন্দোলন সামনে আছে এবং আমাদের সামনে অন্যান্য দেশের অভিজ্ঞতাও আছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ড বা এরকম দেশ যারা ভালো করছে, ভিয়েতনাম যারা ভালো করছে, কিন্তু তাদের ভালো করাটাও কিন্তু নির্ভর করে অন্যান্য দেশ কেমন করছে তার উপরে। কারণ করোনা তো আমি আবার তার যেই দেশে একেবারে কোনো বিস্তার নাই, আমি আবার কিন্তু সেই দেশের সাথে ব্যবসা বাণিজ্য ইত্যাদি করতে গিয়ে আমি আবার নিয়ে চলে যেতে পারি, আবার নতুন করে আউটব্রেক হতে পারে। এরকম একটা পরিস্থিতিতে যখন একটু স্যানিটাইজেশনের ব্যাপারটা খুব ঘটছে, আমরা দেখতে পাচ্ছি যে নিজেদের মধ্যে চলে আসছে, এরকম একটা প্রশ্ন এসেছে যে এই স্থানীয়করণটা কি স্থায়ী হবে কিনা বা নতুন কোনো ধরনের দিকে রাষ্ট্র যাবে কিনা। এই ব্যাপারটাতে আপনারা দুজনের যে কেউই যদি উত্তর দেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিটি নতুন করে জাগবার চেষ্টা করছে নানানভাবে, সেটা ত্রাণ দিতে গিয়েই হোক, আমরা দেখছি বাংলাদেশে মানুষ একেবারে হসপিটাল পর্যন্ত বানিয়ে ফেলছেন, সেইটা করেই হোক বা এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই হোক। এটা একটা দিক। আবার অন্যদিকে আমরা দেখছি যে পুঁজি তার থাবা আরো বেশি আগ্রাসী ভাবে সামনে নিয়ে আসছে বা তার সার্ভেইলেন্সকে দিয়ে অথরিটেরিয়ানিজম অনেক বেড়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে স্থানীয়করণটা কি থাকবে বা নাকি অন্য আরো নতুন কোনো ধরন আসতে পারে? এটা একজন প্রশ্নও করেছেন আমাদের একজন দর্শক। তার প্রশ্নটা থেকে ধরে নিয়েই আমি আপনাদের কাছে জানতে চাই। স্যার বলুক, তারপর আমি বলছি।
স্থানীয়করণ এটা কোনো স্থায়ী কোনো ব্যবস্থা হিসাবে আসার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। এই প্রশ্নগুলো উঠবে, সম্ভাবনাগুলো দেখা যাবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের ক্ষেত্রে আহ, বিশাল সম্ভাবনা আছে বাংলাদেশে একটা পরিবেশ বান্ধব শিল্পায়ন। বাংলাদেশে যেমন শিল্পায়ন, কর্মসংস্থানের জন্য তো একটা শিল্পায়ন দরকার হয়, কিন্তু শিল্পায়নের একটা বড় দান জানি আমরা যে পরিবেশগত একটা বড় ধরনের ঝুঁকি থাকে। তো কিন্তু বাংলাদেশে একটা বিশাল সম্ভাবনা পাট শিল্প নিয়েছিল, যে পাট শিল্পকে ঘিরে বাংলাদেশের স্থানীয় অর্থনীতি, দেশীয় অর্থনীতি এমন একটা শিল্পায়ন করতে পারে যেখানে কর্মসংস্থান হবে, যেখানে কৃষি এবং শিল্প সমন্বিতভাবে বিকশিত হবে, আবার যার মধ্যে দিয়ে শিল্পায়নের যে আহ, যে যে গতিমুখ বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, প্রযুক্তিগত বিকাশ, এই সমস্ত বিষয়গুলো একটা শক্তিশালী জায়গায় যেতে পারে। তো এইটা পুঁজির মালিক যারা, রাষ্ট্রশক্তি, আন্তর্জাতিক, আমাদের আমাদের দেশ তো আর শুধু আমাদের দেশের লোকজন চালায় না, আমাদের দেশের নীতি নির্ধারণ করে আন্তর্জাতিক সংস্থা, বিশ্ব ব্যাংক, IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এবং তারা সবসময় যে উপস্থিত থাকতে হয় তাও না, আমাদের যারা শাসক শ্রেণী তাদের মাথার মধ্যে বিশ্ব ব্যাংক থাকে। তো বিশ্ব ব্যাংকের যে ইডিওলজি, সেই ইডিওলজি দিয়ে তারা যখন পুরো কার্যক্রম পরিচালনা করে, তখন তারা দেখে যে বিশ্ব পুঁজির লাভ কোথায় হবে বা দেশের একচেটিয়া পুঁজির মুনাফা কোথায়। তাদের কাছে মুনাফা মনে হয় যে উপকূল জুড়ে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করলে মুনাফা বেশি, সেখানে কর্মসংস্থান হোক বা না হোক, বা কর্মসংস্থান শেষ হলেও কোনো অসুবিধা নেই, গ্রোথ হবে। পাট শিল্পটা তাদের কাছে গুরুত্ব পায় না, গুরুত্ব পাবে না। স্বাস্থ্য সেবাটা তাদের কাছে গুরুত্ব পাবে না। তার মানে স্থানীয় যে অর্থনীতি, স্থানীয় অর্থনীতি একটা নতুন বিশ্ব ব্যবস্থায় স্থানীয় অর্থনীতির শক্তিশালী হওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার একটা বৈশ্বিক যদি যোগাযোগ না থাকে, মানে বৈশ্বিক পর্যায়ে যদি শক্তিশালী একটা নতুন যে বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থার শক্তিশালী একটা একটা উচ্চারণ কিংবা শক্তিশালী সংগঠিত শক্তি না থাকে, তাহলে স্থানীয় অর্থনীতিটাও ঠিক জায়গা মতো দাঁড়াতে পারবে না, সেটাও ঝুলে থাকবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র সে বলবে যে আমরা আমেরিকাকে আবার গ্রেট বানাবো, এই আওয়াজটা বাংলাদেশ বাংলাদেশ কিভাবে করবে? বাংলাদেশ যদি গ্রেট হতে হয়, তাহলে বাংলাদেশকে তো গ্লোবাল ক্যাপিটালের যে লিঙ্কেজ, সেই লিঙ্কেজটা ছিঁড়ে তাকে নতুন ভাবে দাঁড়াতে হবে। তাহলে এইখানে মানে বাংলাদেশে এই আওয়াজটা তো কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে আসবে। তো সেইটা যদি করতে হয়, তাহলে প্রত্যেকটা দেশ, সারা পৃথিবীর সবগুলো দেশ, যেটা 60 দশক 70 দশকে একটা বড় জায়গা তৈরি হয়েছিল, সেই সবগুলো দেশ যদি এই ধারায় অগ্রসর হয়, সেইটাও শক্তিশালী জায়গায় যেতে পারবে যদি আবার এই দেশগুলোর নিজেদের মধ্যে ওই ধারার একটা যোগাযোগ থাকে। তার মানে বৈশ্বিক যোগাযোগ সংহতি কিন্তু আমাদের জন্য, মানুষের জন্য, ভবিষ্যৎ নিরাপদ বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে স্থানীয়করণ, অর্থনীতি শক্তিশালী হওয়া এবং বৈশ্বিক একটা সংহতি হওয়া, এই দুইটা আবার পরস্পর সম্পর্কিত। সেই বৈশ্বিক সংহতিটা হচ্ছে পুঁজির বিরুদ্ধে মানুষের পক্ষে। সেইভাবে পুরো জিনিসটা আমি মনে করি যে ভবিষ্যতের ওই একটা বার্তা আমরা বর্তমান সময় থেকে পাঠ করতে পারি। তানজিমউদ্দিন খান, স্থানীয়করণ কি থাকবে নাকি যেরকমটা বলছিলেন অধ্যাপক? তার সাথে আমার ভিন্ন মত নেই, কারণ পুঁজি তো সবসময় মুনাফা কেন্দ্রিক, যার জন্য তার তো সস্তা শ্রম খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা চেষ্টা হতে পারে, যেটা তথাকথিত চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলা হয়, অটোমোশনের মধ্য দিয়ে ইন্টারনালি মানে প্রোডাকশন প্রসেসটা এবং একটা শিফট, সেই শিফটটা খুব সহজ না, কারণ আপনার প্রোডাক্ট তো কিনতে হবে। এখন কনজিউমার তৈরি করার জন্য তো বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে আপনি যদি খুব জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, খুব প্রোটেকশনিস্ট পার্সপেক্টিভ থেকে, সেটা তো আসলে পুঁজির মুনাফা নিশ্চিত করবে না ওই অর্থে। সেই জন্য তো তারা বিশ্বায়নের প্রশ্নটাকে সামনে এনেছিল। সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে এটা, হ্যাঁ, এখনকার প্রেক্ষিতে আসলে যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা যদি একটু বিশ্ব রাজনৈতিক ব্যবস্থাটা খেয়াল করে দেখি, এবং এটা এখনকার করোনা ভাইরাসের সময়টা না, তার আগ থেকেই, বিশেষ করে 9/11-এর পর থেকে আমরা রাষ্ট্রের যারা শাসক গোষ্ঠী বিভিন্ন দেশে, তাদের মধ্যে একটা অথরিটিয়ান প্রবণতা খুবই শক্তিশালী হয়েছে। এবং সর্বশেষ সংযোজন আমরা ট্রাম্পকে দেখলাম। ইউরোপে আমরা হাঙ্গেরিতে দেখেছি, সার্বিয়াতে দেখেছি, আমরা ল্যাটিন আমেরিকাতে দেখেছি, নিকারাগুয়াতেও দেখেছি, এখানে ফিলিপিন্সে দেখেছি। এইটা কিন্তু আমাদের প্রবণতাটা আগ থেকে। এখন এই প্রবণতাটার সাথে আসলে এই যে হাইপার ন্যাশনালিজমটা কোয়েনসাইড করছে, তো এইটাকে তারা ব্যবহার করবে, কিন্তু তাদের সার্ভাইভালটা আসলে
বিশেষ করে পুঁজি সার্ভাইভাল তো নির্ভর করবে তার বিস্তৃতির উপর, এবং সেটা আপাতত একটা সমাধান তারা কিংবা ওদের ন্যাশনালিজমের ধারণার সাথে এটাকে তারা একটা আবেদন তৈরি করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটা তাদের জন্যই খুব ফলপ্রসূ হবে না, যার ফলে তাদের এই প্রবণতাটা থাকবে। হ্যাঁ, সেই আমরা সেই দিকে আমাদের নজরটা ফেরাবো অবশ্যই। এবং আমার মনে হয় এই যে অধ্যাপক আনু মোহাম্মদ যেমনটা বলছিলেন যে আমাদের এইখানকার প্রতিরোধের সাথে বৈশ্বিক সংহতির একটা যোগাযোগের কথা, এবং সেখানে আমার কাছে মনে হয় খাদ্য উৎপাদন এখন একটা অন্যতম জায়গা হয়ে দাঁড়াতে পারে, যেখানে বিভিন্ন দেশের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন নতুন করে তৈরি হতে পারে। কারণ যেহেতু এখন নানা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে পারচেজিং ক্যাপাসিটি কিন্তু কমে যাবে মানুষের, বিভিন্ন দেশের সাধারণ মানুষের মধ্যে। কয়েকটা প্রশ্ন আমি আসলে আপনাদের সামনে তুলতে চাই। এগুলো দেখানো একটু মুশকিল হচ্ছে কারণ অনেক লম্বা লম্বা প্রশ্ন। আমি দর্শকদেরকে অনুরোধ করি যে আপনারা যদি প্রশ্নটা সংক্ষেপে করেন তাহলে সেটা দেখানো সহজ হয়, না হলে বক্তাদের মুখ ঢেকে যাবে আপনাদের প্রশ্ন। আমি পড়ছি। একটা প্রশ্ন হচ্ছে, আমার মনে হয় কিছুটা উত্তর এটার এসেও গেছে। সারওয়ার যে মিনার বলছেন, ডু ইউ সি এনি লং টার্ম ইমপ্লিকেশন অফ দিস ডিগ্লোবালাইজেশন? আমার মনে হয় আমরা এই প্রশ্নটার উত্তর বোধহয় দিয়ে ফেলেছি। তারপরে আরেকটি প্রশ্ন এসেছে শামসুল আরেফিন, উনি একজন সমাজবিজ্ঞানের শিক্ষক, দেখে বোঝা যাচ্ছে প্রশ্ন থেকেই। ইজ দেয়ার এনি পসিবিলিটি অফ মোবিলাইজিং দ্য রাইট টু দ্য সিটি মুভমেন্ট অ্যাক্রস দ্য গ্লোব আফটার কোভিড-19? আচ্ছা, রাইট টু দ্য সিটির কথা বলছেন। শিফটিং অফ গ্লোবাল ইকোনমি হবে কিনা সেটা তো আমরা বলার চেষ্টা করেছি সবাই। ফ্রম অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি টু প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি হওয়ার কোনো সম্ভাবনা মনে হয় না আছে। এটা পেছন দিকে তো আসলে ইতিহাস তো ভাবে যায় না। সো পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি হবে। হ্যাঁ, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল বোধহয়, পোস্ট কোভিড ইন্ডাস্ট্রিয়াল হতে পারে। ভেরি ফ্রুটফুল। আচ্ছা, থ্যাংক ইউ আমাদের ডিসকাশনে যুক্ত হওয়ার জন্য। আপনারা কি কেউ রাইট টু দ্য সিটি মুভমেন্টের ব্যাপারে কিছু যুক্ত করতে চান? স্যার বলবেন? আমি পরে আরো দেখি আরো কি প্রশ্ন আছে দেখি। আচ্ছা, তানজিম ভাই। একটা বিষয় হচ্ছে যে এটা তো খুব গুরুত্বপূর্ণ যে এখনকার সময়কে ঘিরে এই অনুধাবনটা হচ্ছে, এবং এই অনুধাবনটা হচ্ছে যে আসলে রাষ্ট্র আমাকে ধারণ করছে না, রাষ্ট্র নাগরিককে ধারণ করছে না, রাষ্ট্র সমাজকে ধারণ করছে। সেই ক্ষেত্রে এই মুভমেন্ট গুলা খুবই শক্তিশালী হবে খুব স্বাভাবিকভাবে। এখন এটা শেষ পর্যন্ত কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারছি কিনা রাজনৈতিক ভাবে, এইটা শুধুমাত্র মানে দেশের অন্তর্গত যে মুভমেন্ট সেটা না, সেই মুভমেন্টের একটা বিস্তৃতি, গ্লোবাল বিস্তৃতি ঘটতে হবে। এবং আমার কাছে মনে হয় এই যে এই করোনা ভাইরাসের মধ্য দিয়ে আমরা ডিজিটাল টেকনোলজির যে ব্যবহার দেখছি, এটা যেমন নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি করেছে, নতুন পুঁজি বিস্তারের ক্ষেত্র তৈরি করছে, আবার আমাদেরকে কানেক্ট করা। এই যে আমি ঢাকার মানুষ হয়ে আমি ওয়াশিংটনের মানুষের যে বঞ্চনা, এবং আমরা যদি বিবেচনা করি স্বাস্থ্যগত যে বঞ্চনা দেখছি, বঞ্চনায় তো কোনো পার্থক্য নেই। এই যে নতুন অনুধাবন, সেই অনুধাবন কিন্তু একটা সেন্স অফ ইউনিটি অনেক বেশি শক্তিশালী করে। এবং এটা যদি সঠিক নেতৃত্ব পাওয়া যায় এবং শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হয়, এবং এটা গ্লোবালি হতে হবে, তার মধ্যে দিয়ে নিশ্চয়ই কিছু পরিবর্তন তো আমরা দেখবই, বাট নট নেসেসারিলি এটা প্রি ইন্ডাস্ট্রিয়াল কোনো ফেজে আবার মানে পেছনে যাবে। সেটা আমাদেরও মনে হয় না যে সেদিকে যাওয়া মানে একটা সমাজের পক্ষে এখন সম্ভব হবে না। অজিত দাস প্রশ্ন করেছেন, করোনা মহামারীর আগে থেকেই বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার লক্ষণ দেখা যাচ্ছিল। এখন এই মহামারী পরিস্থিতিকে ব্যবহার করে পুঁজিবাদী সাম্রাজ্যবাদীরা রাষ্ট্রীয় প্রণোদনা, অনলাইন ব্যবসা ইত্যাদির মধ্য দিয়ে কি মন্দাবস্থা কাটিয়ে উঠতে পারছে? আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা আনু স্যারের কাছ থেকে আসলে অধ্যাপক আনু। মন্দাবস্থা তো একটা স্থায়ী বিষয়, মানে বর্তমান বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থায় মন্দাটা একটা স্থায়ী ফেনোমেনায় পরিণত হয়েছে। সেই জন্য একটা টার্ম ইকোনমিক্সে, মানে গ্লোবাল পলিটিক্যাল ইকোনমিকে ব্যবহার করা হয়, সেটা হলো স্ট্যাগফ্লেশন। তার মানে স্ট্যাগনেশন এবং ইনফ্লেশন দুটো একসাথে যখন চলে তখন সেটাকে বলে স্ট্যাগফ্লেশন। তো এই অবস্থাটা এই পুঁজির একটা সংকটের জায়গা, এবং সংকটের জায়গা বলেই সে নতুন নতুন জায়গা খোঁজে এবং প্রি ইন্ডাস্ট্রিয়াল বলতে যিনি একজন প্রশ্নকর্তা যেরকম বললেন যে এরকম জায়গাগুলো তারা অনুসন্ধান করে কোন কোন জায়গায় তার মুনাফা নিশ্চিত হতে পারে, এবং সেই জন্য এমন সব খাতে বিনিয়োগটা হয় যে খাতে বিনিয়োগ, যেমন মিলিটারাইজেশন হচ্ছে একটা শুধুমাত্র মাসল পাওয়ার দেখানোর জন্য যে এই খাতে বিনিয়োগ বেশি হচ্ছে তা না।
মাসল পাওয়ার ছাড়াও এটা এমন একটা খাত যে খাতটা নিশ্চিতভাবে কিছু মুনাফার ক্ষেত্র তৈরি করে, একদিকে আধিপত্যের জন্য জায়গা তৈরি করে, আবার মুনাফার ক্ষেত্রটা তৈরি করে। সেজন্য পুঁজিবাদ কখনো, এটা অনেকের মধ্যে এই ধরনের কথা আছে যে পুঁজিবাদ যদি যুদ্ধ না থাকতো তাহলে পুঁজিবাদে অসুবিধা ছিল না, কিন্তু পুঁজিবাদ অন্তর্নিহিত ভাবে যুদ্ধ ছাড়া পুঁজিবাদ টিকতে পারে না। পুঁজিবাদ এই যে ধ্বংস বা এই যে পরিবেশ দূষণ, এটা হচ্ছে পুঁজিবাদের জন্য অপরিহার্য, কারণ এমন সব কাজের মধ্যে তাকে যেতে হয় যেটা তাকে নিরাপত্তা দেবে বলে সে আশা করে, কিন্তু এই নিরাপত্তাটা আসে না, কারণ ক্রাইসিসটা নতুন নতুন ভাবে তৈরি হতে থাকে। তো বর্তমান সময় করোনা কালে মন্দাবস্থাটা তো বাড়লো এবং সামনে এটা আরো বাড়বে, এবং সেটাকে মোকাবেলা করার জন্য তারা দুইটা জিনিস আমরা বিশ্বব্যাপী দেখবো। একটা হচ্ছে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক, জাতিগত কিংবা বর্ণগত বিভিন্ন ধরনের সংঘাত এবং সহিংসতা, সেটা আমরা সামনে দেখতে পাবো, কারণ ওই জাতীয়তাবাদী উন্মাদনা একটা দেখতে পাবো। আরেকটা হচ্ছে এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হতে পারে, সেটা বৈশ্বিকভাবেই যে সম্ভাবনা, সেটাকে মোকাবেলার জন্য সার্ভেলেন্সের ব্যাপারটা একটা গ্লোবাল আকার ধারণ করবে। এবং সার্ভেলেন্স, বর্তমান বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থায় যে সার্ভেলেন্স বা নজরদারি টেকনোলজি বা তার জন্য টাকা খরচ করা যে বাড়ছে, এই বাড়াটা এটা হচ্ছে একটা সিগন্যাল, একটা বার্তা যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা খুবই নিরাপত্তাহীনতার মধ্যে আছে, শাসকরা খুবই নিরাপত্তাহীনতার মধ্যে আছে, তারা সারাক্ষণই আতঙ্কের মধ্যে থাকে যে আমরা যে পথে যাচ্ছি তার বিরুদ্ধে যে কোনো সময় প্রতিরোধ আসতে পারে। সুতরাং প্রত্যেকটা ব্যক্তির ডাটা সংগ্রহ করা, প্রত্যেকটা ব্যক্তির গতিবিধি উপরে নজর রাখা, প্রত্যেকটা ব্যক্তিকে ধরে এই গতিবিধি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, ভয়ভীতি আরোপ করা, এটা বৈশ্বিক একটা প্রবণতায় পরিণত হয়েছে। তো সেই ভয়টা, সেই ভয় বাস্তব ভিত্তি, ওই বাস্তব ভিত্তিটাই ওই ভয়টাকে আরো স্থায়ী করবে বলে আমার ধারণা, কারণ প্রতিরোধটা আরো তৈরি হবে এবং মন্দাবস্থাকে কাটিয়ে ওঠা তারা নানা রকম কৃত্রিম চেষ্টা করবে এবং সেটাকে ঢাকা দেওয়ার জন্যই যুদ্ধ ভাবটা হবে। এই যে ভারত এবং চীন যে যুদ্ধ ভাব আমরা দেখলাম কয়েকদিন আগে, এটা কিন্তু এই তারা যুদ্ধ হবে না, কিন্তু দুই দেশের মধ্যে ওইরকম স্থায়ী কোনো লম্বা কোনো যুদ্ধ হবে না, কিন্তু যুদ্ধ ভাবটা থাকবে। মার্কিন ট্রাম্প সারাক্ষণই আওয়াজ দিতে থাকবে যে সে যুদ্ধ করবে, এই করবে, সেই করবে, কিন্তু বড় কোনো যুদ্ধে যাওয়ার মতো অবস্থা নেই। কিন্তু এই যুদ্ধ ভাবটা তার দরকার, তার নিজস্ব অন্যান্য যে সমস্ত সংকট, সেই সংকট থেকে ঢাকা দেওয়ার জন্য এবং একটা জাতীয় একটা উন্মাদনা তৈরি করার জন্য। তার এই ট্রাম্প যে সারাক্ষণ নির্বোধের মতো কথা বলে তা না, তার নির্বোধ যেটাকে মনে হয় নির্বোধ, কিন্তু তার এই কথাবার্তার মধ্যে নির্দিষ্ট একটা পলিটিক্যাল এজেন্ডা আছে এবং একটা তাদের যে ইন্টারেস্ট, ক্লাস ইন্টারেস্ট কিংবা সাম্রাজ্যবাদী স্বার্থ, সেটাকে রক্ষার একটা তাড়নাও আছে। সুতরাং এই যুদ্ধ ভাব এবং জাতিগত উন্মাদনা, এই বিপদটা আমাদের সামনে আসতে যাচ্ছে। সেই বিপদটাকে মোকাবেলা করাটাই হচ্ছে, মানে এটার মধ্যে দিয়ে পুঁজিবাদী বিশ্ব কোনো উদ্ধার পাবে না, কিন্তু এই বিপদটা আমাদের ঘাড়ের উপরে পড়বে যদি না আমরা এর পাল্টা জায়গাটা শনাক্ত করতে পারি এবং আওয়াজটাকে সেভাবে বাড়াতে পারি। আমার মনে হয় তানজিম ভাই উত্তর দেওয়ার আগে, অধ্যাপক তানজিমউদ্দিন খান, আপনার উত্তর দেওয়ার আগে আমি এই প্রশ্নটা একটু জুড়ে দেই। একজন প্রশ্ন করেছেন, রোকনুজ্জামান রোকন, যে চীন এবং আমেরিকার মধ্যে এই অর্থনীতিতে কার অর্থনীতি করোনাকালীন সময়ে তুলনামূলকভাবে বেশি লাভবান হবে। আমার মনে হয় এটা আপনার যুক্ত আর কি ওই প্রশ্নের সাথে, তাই আপনার সাথে যোগ করে দিলাম আন্তর্জাতিক সম্পর্ক। স্যারের ওই আলোচনার সাথে একটা বিষয় আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে এই প্যান্ডেমিককে ঘিরে নতুন যে ক্ষেত্রটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এবং WHO নিয়ে কিন্তু একটা অভিযোগও আছে, বিশেষ করে সার্স ইবোলার পরে তারা ওই যে প্যান্ডেমিক ঘোষণার যে ইয়েগুলা থাকে, ক্রাইটেরিয়াগুলা, সেগুলা কিন্তু তারা একটু রিল্যাক্সড হয়েছিল, এবং সেটা হওয়ার, হ্যাঁ, এবং যে মাত্রাটা তারা নির্ধারণ করেছিল যে সংক্রমণের মাত্রা কোন পর্যায়ে পৌঁছালো এটা প্যান্ডেমিক হবে, সেইটা থেকে কিন্তু তারা সরে এসে মাত্রাটা একটু নিচের দিকে নামিয়ে এনেছে। কেন নামিয়ে এনেছে? বিশেষ করে এই প্যান্ডেমিককে, মানে কোনো সংক্রমণকে প্যান্ডেমিক হিসেবে উপস্থাপন করা বলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ব্যবসাটা খুব ভালো হয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি যে গিলিয়াড সায়েন্স, খুব ইন্টারেস্টিং, ওরা 3 বছরে $44 বিলিয়ন প্রফিট করেছিল শুধুমাত্র একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে এই যে হেপাটাইটিস সি এর একটা ওষুধ তৈরি করে। এবং ইন্টারেস্টিং হচ্ছে এই করোনার এই সময়টার মধ্য দিয়ে যেহেতু খুব বেশি ন্যাশনালিস্ট হয়ে উঠছে, এবং ইন্টারেস্টিংলি সবকিছুর জন্য, সব বেলাইটের জন্য এখন রাষ্ট্রের উপর নির্ভর করতে হচ্ছে, এখন এই ক্ষেত্রটা তৈরি হয়েছে
রিসার্চ এবং ডেভেলপমেন্টে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির টাকাটা আসবে রাষ্ট্রের কাছ থেকে, তার মানে জনগণের ট্যাক্সের টাকা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির আবার সুবিধাটা হচ্ছে প্রাইস নির্ধারণের ক্ষেত্রে তারা হচ্ছে স্বাধীন, এবং এই সুযোগটাই কিন্তু গিলিয়াড সায়েন্স নিয়েছিল এই হেপাটাইটিস সি নিয়ে। তারা সেটা দাম করে রেখেছিল $1,000, এবং সেই $1,000 3 বছরে তারা প্রফিট করেছিল $44 বিলিয়ন। তার যার কারণে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তাদের জন্য একটা খুব নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি করেছে। এবং আমি ভারতেরও উদাহরণ দিতে চাই। ভারতের এই যে কোভ্যাক্সিন, ওদের নিজস্ব একটা ঔষধ, অ্যান্টি কোভিড মেডিসিন। এই কোভ্যাক্সিনের ক্ষেত্রে আবার খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে বায়োটেক ফার্মা, ভারতের একটা প্রাইভেট ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সেটা হচ্ছে তাদের তৈরি করার কথা, এবং তারা সময় বেঁধে দিয়েছিল প্রায় 15 মাসের মধ্যে তারা এটা পারবে, মানে হিউম্যান ট্রায়ালের পরে। কিন্তু ইন্টারেস্টিংলি এটাও আবার একটা ক্ষেত্র তৈরি করেছে, বিশেষ করে এই ধরনের অথরিটেরিয়ান রেজিমের জন্য, যে রেজিম এখন ক্ষমতাসীন আছে, তাদের জন্য আবার ক্ষেত্র প্রস্তুত করেছে তার বিজ্ঞাপন প্রচার। তারা বলেছে না, 15ই আগস্টের আগেই এই ওষুধটাকে সামনে আনতে হবে। ওরা বলছে যে না, এটা কি, তার মানে হচ্ছে এই যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির লাভ, তার সাথে রাজনৈতিক বিজ্ঞাপন, এই দুটাও কিন্তু এই সময় মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন দ্বিতীয় প্রশ্নে আসি, যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষেত্রে আসলে কারা সুবিধাজনক অবস্থায় আছে। একটা বিষয় হচ্ছে যে সামগ্রিক সংক্রমণকে প্রতিরোধের ক্ষেত্রে চীন অবশ্যই, তাদের তথ্যগত অনেক কিছু নিয়ে অনেক অবিশ্বাসের স্কোপ আছে, কিন্তু তারপরও চীন হচ্ছে অনেক বেশি সফল। এবং সেই দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যগত যে অবস্থা এবং খুবই ভঙ্গুর পরিস্থিতি, এবং তার কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রভাব আছে তার অর্থনীতির উপর। সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই চীন কিন্তু অবধারিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে ভালো অবস্থানে আছে, এবং ভালো অবস্থানে আছে বলেই সে কিন্তু তার রাজনৈতিক বিস্তৃতিটাকেও আরো শক্তিশালী করছে। এই প্রশ্নটা সম্ভবত মিজান ভাইও করলেন, চীন এবং ইরানের সম্পর্কের ক্ষেত্রে মধ্যপ্রাচ্য, এবং এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে, যেহেতু সবার মনোযোগ এখন কোভিড নিয়ে এবং প্রশাসনিক ব্যবস্থাপনাগত মনোযোগ হচ্ছে কোভিড নিয়ে, সেই ফাঁকে হচ্ছে চীন চাইছে তার সামরিক কৌশলগত যে উপস্থিতি সেটাকেও শক্তিশালী করা, এবং ইরান চীনের যে নতুন সম্পর্কের যে নতুন আমরা দেখছি একটা মোড় নিয়েছে, সেটা আমার কাছে মনে হয় সেটারই একটা প্রকাশ মাত্র। হ্যাঁ, আমি এগ্রি করি অধ্যাপক তানজিমউদ্দিন খান। আমি একটু দেখছিলাম যে আপনি যে একটু আগে বললেন যে কি করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, বিগ ডেটা কোম্পানি, তার সাথে মানে নেশন স্টেট গুলোর রাষ্ট্র ব্যবস্থা বা সরকার, এবং তার সাথে মিডিয়া এসে যুক্ত হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটি কিন্তু মানে একটা প্যাকেজ হিসেবে অবতীর্ণ হচ্ছে, এবং এটার কথা হারারিও বলছেন যে এরকম একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। এবং সেই আশঙ্কার জায়গা থেকে আমরা যদি একটু পরের প্রশ্নগুলোতে যাই, যেমন বিশ্বব্যাপী মন্দা প্রশ্নটা করা হয়ে গেছে, মিজান ভাইয়ের প্রশ্নটাতেও আনসার হলো বোধহয়। স্যার, অধ্যাপক আনু মোহাম্মদ কি কিছু যুক্ত করতে চান? মিজান ভাই এই একটা স্ট্র্যাটেজিক প্রশ্ন করেছেন যে চীন এবং ইরানের মধ্যে 25 বছরের কৌশলগত সহযোগিতার চুক্তি মধ্যপ্রাচ্যে এই প্রথম সরাসরি চীনা সামরিক উপস্থিতির সম্ভাবনা তৈরি করবে। চীন তাদের বিনিয়োগের সুরক্ষা ইরানে 5,000 পর্যন্ত সৈন্য মোতায়েন করতে পারবে। বাংলাদেশেও চীন সহ বিদেশি বিনিয়োগ বাড়ছে। আপনারা কিভাবে দেখছেন? মানে শুধু যে ইরানে হচ্ছে বা অন্য কোথাও হচ্ছে তা তো আর না, বাংলাদেশেও হচ্ছে। চীন তার মানে তার যে প্রভাব বলয় সেটাকে বিস্তৃত করতে চাচ্ছে। হ্যাঁ, চীনকে তো আমরা কিভাবে দেখি সেই প্রশ্নটা আসে, যে চীন আসলে এখন পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার একটা শক্তিশালী অংশ, এবং চীনের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের মধ্যে আলাদা কোনো ভিন্ন কোনো মাত্রা নাই। বাংলাদেশে আমরা যদি চীনের বিনিয়োগগুলো দেখি, সেই চীনের বিনিয়োগগুলোর মধ্যে খুবই ভয়াবহ সব জায়গা। এখানে যেমন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে চীনের বিনিয়োগের একটা বড় জায়গা। এবং চীনের বিনিয়োগগুলির মধ্যে চীনের যে ব্যাংকিং সিস্টেম, AIIB থেকে যে লোন দেওয়া হচ্ছে, সেই লোনগুলোর মধ্যে স্বচ্ছতার সাংঘাতিক রকম অভাব আছে। তারা যে কোনো ধরনের বিনিয়োগ যদি লাভজনক হয়, সেটা করার জন্য যা যা করা দরকার সেটা তারা করে। রাজনৈতিকভাবে এবং সামরিকভাবে তারা এখনো পিছিয়ে আছে। এবং চীন এখন, এতদিন পর্যন্ত চীনের ভূমিকাটা ছিল যে তারা US এর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে, বোঝাপড়ার ভিত্তিতেই তারা বিশ্বব্যাপী অর্থনৈতিক আগ্রাসনটা চালাবে বা অর্থনৈতিক আধিপত্যটা বাড়াবে।
কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে তার যে কনফ্লিক্ট, এটা আমার ধারণা যে এই কনফ্লিক্টটা হচ্ছে একটা খুবই, এটা কোনো স্থায়ী কিংবা কোনো গভীর কনফ্লিক্টের মধ্যে কখনো যাবে না, কারণ এখানে পুঁজির সম্পর্ক আছে একটা। চীন মানে এটা সত্যিকারের কনফ্লিক্ট না। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চীন খুব গুরুত্বপূর্ণ, বাজার হিসেবেও গুরুত্বপূর্ণ এবং তার বিনিয়োগ ক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ। আবার চীনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ। যদি চীনের অর্থনীতি যদি কলাপস করে বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের কাছে বিশাল ঋণ আছে এবং চীনের অনেক বিশাল সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োজিত আছে। তো এটা পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে এই বিরোধ আকারে আমরা দেখব, কিন্তু এই বিরোধটা কখনো কোনো ওই স্থায়ী কোনো বিরোধের মধ্যে যাবে না, গভীর কোনো বিরোধের মধ্যে যাবে না। এবং সেখানে কিছু কিছু ক্ষেত্রে সমঝোতা হবে, কিছু কিছু ক্ষেত্রে কনফ্লিক্ট হবে, এবং কনফ্লিক্টটা ঠিক ওই যে ঠান্ডা যুদ্ধকালীন যে কনফ্লিক্ট, ওইরকম কোনো দ্বন্দ্ব সংঘাতের মধ্যে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি। কিন্তু এই দ্বন্দ্বটা বা এই বিরোধটা একটা যুদ্ধ ভাব কিংবা একটা অশান্তি, এইটা কিন্তু মোটামুটি থাকবে মিডিয়াগুলোর মধ্যে দিয়ে। এটা রাখাটা সবার জন্যই দরকার, এটা থাকবে। কিন্তু এই বিনিয়োগের মধ্যে আবার যেমন বিশ্ব ব্যাংক একটা প্রতিষ্ঠান, সেই বিশ্ব ব্যাংকে তো চীন এখন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। চীনের বিনিয়োগের সাথে বিশ্ব ব্যাংক, IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, প্রথমে তারা চীনকে একটু আইসোলেট করতে চেয়েছিল, পরে দেখেছে যে তারা আসলে অভিন্ন স্বার্থের সাথে সম্পর্কিত। সুতরাং চীন এই সমস্ত ইনস্টিটিউশন গুলোতেও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, চীনের প্রতিনিধিরা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বড় বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে চীনারা গুরুত্বপূর্ণ। চীনে আবার বড় বড় কনসালটেন্ট যারা, অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গেছে। তো সুতরাং এই যে পারস্পরিক সম্পর্ক, এইটা বৈশ্বিক পুঁজিবাদের দিক থেকে বিশ্লেষণ করলে আমরা এই পারস্পরিক একটা বিরোধের চাইতে সমঝোতার জায়গাটা তুলনামূলকভাবে অনেক বেশি, ঐক্যের জায়গাটা তুলনামূলকভাবে অনেক বেশি। তার মানে অনেকটা মনে হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের জায়গায় এক ধরনের পারফরম্যান্স আমরা দেখতে পাচ্ছি, পারফরমেটিভ স্ট্র্যাটেজিক অ্যাকশন। সেটা তো লাগে। হ্যাঁ, আরেকটা বিষয় একটু আমার মনে বিবেচনা করা দরকার, জি, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নেতৃত্বটা ছিল বিশ্ব ব্যবস্থায়, পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় যে নেতৃত্বটা, একক নেতৃত্বটার বিকাশ হয়েছিল, সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়েছে, এটা অবধারিত হবে। এবং বিশেষ করে বিশ্ব ব্যবস্থার নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনের দায়িত্ব নেওয়া, যে বহুপাক্ষিক যে সংগঠনগুলো আছে। সেই সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আমরা সাম্প্রতিক আচরণ দেখি, বিশেষ করে ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর থেকে, এই যে প্যারিস এগ্রিমেন্ট থেকে সরে আসা, ইভেন শেষ পর্যন্ত WH থেকেও সরে আসার যে সিদ্ধান্ত এবং সেখান থেকে ফান্ড না দেওয়ার সিদ্ধান্ত, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে তার যে ক্যাপাসিটিটা এই মাল্টিল্যাটারাল যে অর্গানাইজেশন গুলাকে ফিনান্সিয়াল সাপোর্ট প্রোভাইড করা, এবং এটা বিশ্ব ব্যবস্থার নেতৃত্বের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত। এবং সেই শর্তটা পালন করার যে ক্ষমতাটা, সামর্থ্যটা, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বোধহয় কমে এসেছে, এবং কমে এসেছে বলেই এক রকমের উইথড্রয়াল সিনড্রোম। এবং এই উইথড্রয়াল সিনড্রোম আমরা ব্রিটেনকেও দেখেছিলাম, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে, যার জন্য ওর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আন্তর্জাতিক ব্যবস্থার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছিল, এবং সেই একই প্রবণতা আমরা কিন্তু এখন যুক্তরাষ্ট্রে দেখি। এবং সেই সুবাদে চীন এখন অনেক অগ্রগামী, এবং এর সাথে একটা নতুন সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে ন্যাশনালিস্ট স্পিরিট এত বেশি এখন উন্মাদনা তৈরি করেছে, সেই ক্ষেত্রে চীনের জন্য একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে তার সামরিকায়ন, তার অর্থনৈতিক স্বার্থগুলো। এবং চীন তার অর্থনৈতিক স্বার্থগুলো নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কিন্তু সে তার যে সামরিকায়নের দিকে ঝুঁকছে অনেক বেশি। এবং ইরান চীনের সাম্প্রতিক যে সমঝোতা, সেটা তো তার একটা বড় উদাহরণ তৈরি করেছে। ধন্যবাদ। আমি একটুখানি একটা দিকে নজর ফেরাতে চাই, যেরকমটা আমরা বলি যে গ্লোবাল ইকোনমিতে নলেজ এন্ড সায়েন্স, এটা কিন্তু খুব জরুরি হয়ে দাঁড়ায়। যে শুধু যে উৎপাদন এবং ইকোনমি বা টাকা পয়সার ব্যাপার তাই তো শুধু নয়, মানে এই পুরো গ্লোবাল ইকোনমিটা তো দাঁড়িয়ে আছে কিছু প্রতীক চিহ্নের উপর বা সাইনের উপর, সিম্বলিজমের উপর, এবং তার সাথে জ্ঞানের একটা জ্ঞানতাত্ত্বিক একটা সম্পর্ক আছে বলে দেখানো হয়। একটা প্রশ্ন এসেছে, ANM সাইদুল্লাহ জানতে চাচ্ছেন, হেলথ, সায়েন্স অ্যান্ড এডুকেশন নিউ ইকোনমিক বেস, এবং উনি এখানে প্রশ্নটা করছেন যে ইজ ইট পসিবল দ্যাট আওয়ার অটোক্রেসি লার্ন দ্য নিউ ক্যাপিটালিজম। এখন এগুলোর ভিত্তিতে নতুন ধরনের
ক্যাপিটালিজম তৈরি হবে কিনা। আবার যুক্ত করে আরেকজন প্রশ্ন করছেন, আরিফুজ্জামান রাজীব, স্যার পুঁজিবাদের এত এত খারাপ দিক থাকার পরেও কেন এই পুঁজিবাদ এখনো টিকে আছে? তো এই যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্নকে আমরা আসলে আরো অনেক প্রশ্ন আছে আমাদের, দর্শকরা মানে দেরিতে ঢুকেছেন বা দেরিতে প্রশ্ন করা শুরু করেছেন। আমি তো ভেবেছিলাম আরো অনেক আগে শেষ করা যাবে, কিন্তু আমার মনে হচ্ছে এখন অনেক প্রশ্ন আছে। বাংলাদেশ নিয়ে কিছু প্রশ্ন আছে, মধ্যপ্রাচ্য নিয়ে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্য সহ তেল নির্ভর দেশগুলোতে করোনা পরবর্তী সময়গুলি কেমন হবে। তার মানে আমরা যদি একটু চিন্তা করি, একদিকে নলেজের জায়গাতে বা নতুন হেলথ সায়েন্স এবং এই যে সায়েন্টিফিক নলেজ, সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্যান্ডেমিক অর দ্য ভাইরাস, এটা এক জায়গায় আছে। আবার তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাদ কিন্তু টিকেই যাচ্ছে, এবং এটা থেকে কি শিক্ষা নিয়ে নতুন পুঁজিবাদ ওই চেহারা, ওইটা মনে হয় একটুখানি প্রথম দিকের আলোচনায় এসছেও, নতুন চেহারায় আসবে কিনা, আর এর কি কোনো আলাদা ইমপ্লিকেশন আছে কিনা তেল তেল নির্ভর দেশগুলোর জন্য? তেল নির্ভর দেশগুলোর তেল নির্ভর দেশগুলোর তেল অনিশ্চয়তা কিংবা তাদের একটা কি বলা যায় যে ভবিষ্যৎ, এটা বরাবরই ছিল। কারণ যে সমস্ত দেশ শুধুমাত্র তেলের উপর নির্ভর করে আছে বা কয়লার উপর নির্ভর করে আছে, এরকম দেশগুলো একটা বড় বিপদের মুখে, সামনে আরো বিপদটা বাড়বে। এই বিপদ বাড়ার কারণ হচ্ছে যে তেল, একটা হচ্ছে যে তেল শেষ হয়ে যাওয়া, এটা তো একটা সীমিত সম্পদ, শেষ হয়ে যাবে। আর শেষ হওয়া ছাড়াই তেল থাকা অবস্থাতেই তেলের চাহিদা আরো কমে যাবে। এখন তো করোনা কালে অনেক কমেছে, ভবিষ্যতেও তেলের চাহিদা, কয়লার চাহিদা, ফসিল ফুয়েলের চাহিদা অনেক কমে যাবে। কারণ তার চাইতে ফিনালিও অনেক সুবিধাজনক কিংবা লাভজনক কিংবা কম ব্যয়বহুল হচ্ছে অন্যান্য রিনিউয়েবল এনার্জি এবং অন্যান্য যে সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, এগুলোর ক্ষেত্রগুলো প্রযুক্তির বিকাশের মধ্যে দিয়ে একটা যে সম্ভাবনা তৈরি করেছে, তাতে অসীম সৌর শক্তি পাওয়া যাচ্ছে বিনা পয়সায়। সেখানে এই তেল, যে তেলকে কেন্দ্র করে, যে কয়লাকে কেন্দ্র করে এই সমস্ত সারা পৃথিবী এত যুদ্ধ সংঘাতের মধ্যে গেল এবং পুঁজিবাদী বিশ্ব যার উপর দাঁড়িয়ে আছে, সেইটা কিন্তু ভবিষ্যৎ নাই। মানে এটা এটা অবজেক্টিভলি নাই, এটা ভবিষ্যৎ, এটা 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 ভবিষ্যতে শেষ হয়ে যাবে কিংবা এটা পরিত্যক্ত হয়ে যাবে। মানে মুনাফার জন্য এটা কোনো বিনিয়োগযোগ্য হবে না। এটা ইকোনমিস্ট পত্রিকা একবার একটা অ্যানালিসিস করেছিল, একটা একটা দুঃখের সঙ্গে, মানে আক্ষেপের সঙ্গে তাদের একটা অ্যানালিসিস ছিল। আক্ষেপটা হচ্ছে এরকম যে তেল এবং কয়লার যেরকম রিয়েল এক্সপেন্ডিচার, মানে প্রকৃত ব্যয় যেভাবে বেড়ে যাচ্ছে, পরিবেশগত ব্যয় যেভাবে বেড়ে যাচ্ছে, এবং সৌরশক্তি কিংবা বায়ু শক্তি যেভাবে খরচ কমে যাচ্ছে, তাতে ভবিষ্যতে এই সমস্ত খাতে বিনিয়োগটা কোনো লাভজনক থাকবে না। লাভজনক যদি না থাকে, তাহলে পুঁজিবাদের যে বিনিয়োগটা, সে বিনিয়োগের কি হবে? এটা হচ্ছে একটা অবজেক্টিভ রিয়ালিটি যেদিকে আমরা সারা বিশ্ব যাচ্ছে, যে মুনাফা যোগ্যতা যেটার উপর দাঁড়ানো ছিল, সেটার মুনাফা যোগ্যতা দিয়ে কমে যাবে। মানে এমন একটা সম্পদের দিকে আমরা যাচ্ছি যে সম্পদটা অসীম, সুতরাং সেখানে সেটা স্ক্যারসিটি নাই, সেটার অভাব নাই। অভাব না থাকলে সেখানে প্রাইভেট ওনারশিপও তৈরি করা যায়, সেরকম একটা সিচুয়েশনের মধ্যে বিশ্ব যাচ্ছে। তো সেইখানে সেই জায়গাটা কেন পুঁজিবাদ এত খারাপ অবস্থা হওয়া সত্ত্বেও টিকে আছে, এত ভালনারেবিলিটি, নাজুকতা থাকা সত্ত্বেও কেন টিকে আছে, এটা একটা প্রশ্ন। সেটা টিকে আছে যে কারণটা হচ্ছে যে যাদের জন্য দরকার এটা পরিবর্তন করা, তারা যদি তাদের মন, মস্তিষ্ক, দৃষ্টি যদি সেই ঘোর থেকে মুক্ত না হয়, যেটা একটা ঘোরের মধ্যে আছে পুরো পৃথিবীর একটা বিশাল অংশ, ঘোরটা তৈরি করার জন্য বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে। যুক্তরাষ্ট্রে, যেটা তানজিম বললেন যে যুক্তরাষ্ট্রের ক্ষমতা তো খর্ব হয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ক্ষমতার দিকটা যদি আমরা দেখি, যুক্তরাষ্ট্রকে যে কেউ অস্বীকার করতে পারে। যুক্তরাষ্ট্র এখন কোনো বিশ্ব অর্থনীতির মধ্যে তার শক্তির জায়গাটা সাংঘাতিক রকম ভাবে দুর্বল। কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্রের এই দাপটটা কেন? দাপটটা হচ্ছে তার মিলিটারি পাওয়ারটা, এখন পর্যন্ত মিলিটারি পাওয়ারের উপরে তার একটা বড় জায়গা। আরেকটা হচ্ছে এই যে জ্ঞান জগৎ, মিডিয়া জগৎ, এই ইনফরমেশন জগৎ, এই জায়গাটা হচ্ছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ডমিনেন্ট অবস্থা আছে। ডমিনেন্ট অবস্থা থাকার ফলে বিদ্যায়তনের মধ্যে দিয়ে যে তত্ত্বগুলো তৈরি হয়, ক্লাসরুমে যা পড়ানো হয়, টেলিভিশনে যা বলা হয়, পত্রপত্রিকায় যা বলা হয়, সেটার মধ্যে দিয়ে এমন একটা ঘোর তৈরি করা হয় যে বর্তমানে যে ব্যবস্থার মধ্যে আমরা আছি, সেই ব্যবস্থাটাই চিরন্তন, এর বাইরে আমাদের যাওয়ার কোনো উপায় নেই। আমাদের শুধুমাত্র প্রার্থনা যে যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা যেন একটু ভালো মতো চলেন,
তারা যেন জনগণের দিকে তাকান, তারা যেন একটু দুঃখবোধ করেন, তারা যেন মানুষকে মানুষ হিসেবে, এই যে একটা কাতর প্রার্থনার মতো অনেকের মধ্যে থাকে জিনিসটা, এই ঘোরটা তৈরি করাটা হচ্ছে পুঁজিবাদের এখন পর্যন্ত একটা শক্তিশালী জায়গা। এবং এটা যেটা মিত্রা বলেছেন যে এটা একটা প্যাকেজের মতো, মিডিয়া আছে, এডুকেশন আছে, জ্ঞান জগৎ আছে, ফেসবুক আছে, তার যে টেকনোলজি সেই টেকনোলজি আছে, এবং মিলিটারি পাওয়ার আছে, সার্ভেলেন্স আছে, সবগুলো মিলিয়ে কিন্তু একটা, এবং মালিকানার দিক থেকেও আমরা দেখবো যে এটা আসলে কিছু মালিকের হাতেই কেন্দ্রীভূত। তো তার ফলে এই প্যাকেজের মধ্যে দিয়ে মানুষের মাথায় তো আমরা ইরাকে যে বোমা বর্ষণ করতে দেখি, বা ভিয়েতনামে যে বোমা বর্ষণ করতে দেখেছি, বা বাংলাদেশে 1971 সালে যে যুদ্ধের নানা রকম আয়োজন দেখেছি, এই সমস্ত চাইতে অনেক বেশি মাত্রায় প্রতিদিন হাজার হাজার ডকুমেন্ট তৈরি হচ্ছে, হাজার হাজার মিডিয়ার প্রচারণা তৈরি হচ্ছে মানুষকে এই ঘোরের মধ্যে রাখার জন্য, মানুষকে একটা বিজ্ঞাপনের রাজ্যে, মানুষকে একটা পাগল বানানোর জন্য, মানুষকে একটা ঘোরের মধ্যে রাখার জন্য সারাক্ষণ এই প্রচারণাটা হচ্ছে। সুতরাং এই জায়গাটাকে ভেদ করতে গেলে চিন্তার জায়গাটা তো নতুন ভাবে দাঁড় করাতে হয়। মানে চিন্তার জায়গাটা যদি নতুন ভাবে না দাঁড়ায়, এবং ভবিষ্যৎ যে আরেকটা ভবিষ্যৎ যে অনেক বেশি নিরাপদ বিশ্ব যে আমাদের পক্ষে সম্ভব, এবং এমন একটা বিশ্ব সম্ভব যেখানে আমরা দক্ষিণ এশিয়ার কথাও যদি চিন্তা করি, এই যে ভারত রাষ্ট্রের যে আধিপত্য, সে আধিপত্যের বাইরে গিয়ে পুরো দক্ষিণ এশিয়ার যদি একটা মুক্ত দক্ষিণ এশিয়া হয়, সেখানে যদি সকল অঞ্চলে মানুষের একটা সহমর্মিতা থাকে, সহযোগিতা থাকে, দক্ষিণ এশিয়ার যে সম্পদ আছে, তাতে দক্ষিণ এশিয়া তো পৃথিবীর মধ্যে সবচাইতে দরিদ্র জনগোষ্ঠীর বাস হওয়ার কথা না। দক্ষিণ এশিয়া অনেক বেশি মুক্ত গণতান্ত্রিক একটা জায়গা হওয়ার কথা। সেই দক্ষিণ এশিয়া কেন হয় না? কারণ এখানে ভারত রাষ্ট্রের আধিপত্য ছাড়াও এখানে কর্পোরেট ইন্টারেস্টে আধিপত্য করছে, পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা আধিপত্য করছে, এবং সেটাকে তারা বলছে, সেটাকে ঠেকানোর জন্য কোথাও হিন্দুত্ববাদী, কোথাও সাম্প্রদায়িক, কোথাও ইসলাম, নানান কিছুকে সেল করা হচ্ছে, কোথাও জাতীয়তাবাদী, কোথাও রেসিজম, নানান ভাবে এই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করে মানুষের মাথা মোটামুটি ভাবে উন্মাদনা তৈরি করা হচ্ছে মানুষের মাথা। সেই উন্মাদনা থেকে মানুষ আমরা বের হতে পারবো কিনা, আমরা কি ঘোরের মধ্যে থাকবো? আমাদের সমস্যা হচ্ছে আমাদের বিদ্যুৎ সমাজকে নিয়েই সমস্যা। বিদ্যুৎ সমাজই প্রধান এই ঘোর তৈরির একটা ভূমিকা পালন করেন। সে বিদ্যুৎ সমাজকে তো মুক্ত করাটা মুশকিল, যারা প্রতিষ্ঠিত বিদ্যুৎ তাদের তো মুক্ত করা মুশকিল। সেই বিদ্যা জগৎ বা চিন্তা চর্চা তরুণদের মধ্যে যদি আসে, নতুনদের মধ্যে যদি আসে, তাইলেই কেবলমাত্র আমরা ভরসা করতে পারি। এছাড়া তো আর ভরসা করার জায়গা নাই যারা এই চিন্তার জালকে করতে পারে, চিন্তার আধিপত্যটাকে ছিন্ন করতে পারে, নতুন বিশ্বকে কল্পনায় আনতে পারে। এবং মার্ক্সের একটা কথা আছে যে মানুষ যে কল্পনা, এই কল্পনাটা তো অনেক গুরুত্বপূর্ণ। মানে মানুষ কল্পনা করতে পারে কিনা, আমি কি কল্পনা করতে পারি যে বাংলাদেশকে আমরা এমন একটা জায়গায় নিতে পারি যেখানে বাংলাদেশের মানুষই হবে গুরুত্বপূর্ণ সবচেয়ে, বাংলাদেশের নদী ঠিক মতো প্রবাহিত হবে, বন ঠিক মতো থাকবে? এটাকে আমাদের কল্পনায় আসে? নাকি কল্পনায় আসে যে এরকম একটা খালি অট্টালিকা থাকবে, বাতাস দূষিত থাকবে, শ্বাস নিতে পারবো না, এবং সারাক্ষণ নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করতে থাকবো, টাকার জন্য অস্থিরতা হতে থাকবো, ভুয়া সার্টিফিকেট দিয়ে টাকা বানানোর যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মধ্যে যাব? এই যে কল্পনা করা যে আমরা একটা উন্নততর জায়গায় যাওয়ার এবং মানবিক জায়গায় যাওয়ার, কল্পনাটাই আমাদের শক্তিটা আনতে পারে। কল্পনা করার শক্তিটা আনাটাই আমার মনে হয় যে এখন একটা গুরুত্বপূর্ণ কাজ। অনেক ধন্যবাদ অধ্যাপক আনু মোহাম্মদ। আমাদের আরো কিছু প্রশ্ন আছে, কিন্তু আমার মনে হয় আমরা এই প্রশ্নগুলোর উত্তর আসলে আজকের আলোচনার মধ্যে দিয়ে কিছুটা দিয়েও ফেলেছি। একজনের প্রশ্ন ছিল জনসংখ্যার বৃদ্ধির ব্যাপারটা রোধ করা। এটা আসলে এক প্রজন্মে হয় না, আর জনসংখ্যা বৃদ্ধি রোধ বিষয়টা অনেক কমপ্লিকেটেডও। এটা সমাজের অনেক স্তরে স্তরে এটার মানে এটা থাকে, এবং এর সাথে নানান রকম কি বলবো, নানান রকম ট্রেডিশনস, নানান রকম সাংস্কৃতিক বিষয় আসলে যুক্ত থাকে। তো সেটা তো অনেক লম্বা সময় ধরেই বাংলাদেশের জনসংখ্যা কমানো সব শাসকদেরই একটা অন্যতম প্রায়োরিটি জায়গা, এবং আমাদের হেলথ সেক্টর অনেকদিন ধরে সেটা চেষ্টা করে আসছে। তো সেটার উল্টো দিকে এই কথাটাও তো আছে যে আমাদের জনসংখ্যা তো জনসম্পদে রূপান্তর করা সম্ভব হতে পারতো, তাহলে তো সেটা অনেক বড় শক্তির জায়গায় তৈরি করতে পারতো। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে আছি। আমি এই পুরো আলোচনা থেকে যদি আমরা একটা ভবিষ্যৎ দিক নির্দেশনা চাই, তাহলে আমরা একটা তো রয়েছে, আমি তানজিমউদ্দিন খানকেই জিজ্ঞেস করব, দেশের
মানে অর্থনৈতিক অবস্থা কি হবে সেগুলো নিয়ে প্রশ্ন এসেছে, বাজেট করা উচিত কি উচিত না, প্রধানমন্ত্রী তহবিল থেকে বলা উচিত কিনা। আমার ধারণা এগুলো দর্শক আপনারা নিজেরা ওই উত্তর জানেন, এবং সেই উত্তরটা আমাদের কাছ থেকে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এই যে আজকে যারা যে তরুণরা রাজনীতি নিয়ে বা ওই অধ্যাপক আনু মোহাম্মদ যেরকম চিন্তা চর্চাটাকে ছিন্ন করে নতুন চিন্তা করার বা কল্পনা করার শক্তির কথা বলছেন, সেই আন্দোলনগুলো সংগঠিত হবে কি করে? সেই সংগঠনের মতো সেই আন্দোলনগুলোকে বা সেই তরুণ মাথাগুলোকে বা চিন্তার জায়গাগুলোকে সংগঠিত করার মতো প্ল্যাটফর্ম বা শক্তি, যদি আমি বলি জনতার যে ভ্যানগার্ড হওয়ার কথা, সেই ভ্যানগার্ড সংগঠন কি আছে আমাদের দেশগুলোতে, নাকি সেগুলো তৈরির কাজ আমাদের নিতে হবে? এই বিষয়টা নিয়ে যদি একটু আলোকপাত করে আমরা শেষ করি আজকের আলোচনা। প্রথমে অধ্যাপক তানজিম উদ্দিন খানকে এবং শেষ করবেন সর্বজন কথার সম্পাদক, প্রকাশক, এবং আমি আহ্বান করবো যে আনু মোহাম্মদকে এই আলোচনাটা শেষ করতে। তানজিম ভাই যদি একটু শুরু করেন। আমি একটু পেছন থেকে শুরু করি। আসলে আমরা একটা বিষয় যদি খেয়াল করি, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন, এই বিষয়টা বোঝা আসলে জরুরি। আমি যেই কিভাবে আমরা আসলে সংগঠিত হতে পারি সেটা আগে এটা বোঝা জরুরি যে শাসক গোষ্ঠীরা যারা ক্ষমতাসীন আছেন কিংবা হচ্ছেন, এবং তারা তো আসলে সমাজের দায়িত্ব নেন না, তার নাগরিকের দায়িত্ব নিচ্ছেন না। এবং করোনার সময় এটা আমরা প্রতিদিনের অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছি। এখন এই যে তাদের দায়িত্বহীনতাকে ঢাকার ক্ষেত্রে, এবং এই দায়িত্বহীনতা তাদের মধ্যে একটা বৈধতা সংকট তৈরি করে, এবং এই দায়িত্বহীনতাটা ঢাকতে গিয়ে ওনারা যে বিষয়টাকে সামনে আনেন সেটা হচ্ছে বিভক্তি রাজনীতি। এবং এই বিভক্তি রাজনীতিটাকে তৈরি করেন তার পরিচয় রাজনীতি দিয়ে, যে আমি কি মুসলমান, না আমি হিন্দু, আমি খ্রিস্টান, নাকি আমি ভারতীয়, আমি নাকি পাকিস্তানি, আমি বাংলাদেশি। এই প্রশ্নগুলাকে সামনে এনে এবং এগুলা সামনে এনে এক ধরনের উন্মাদনা তৈরি করে। এবং খুবই ইন্টারেস্টিং, আমরা যদি এই করোনা ভাইরাসের সংক্রমণের বক্তৃতাগুলো শুনি, বিশেষ করে ট্রাম্পের, সেখানে উনি কি বলছিলেন, এটা চাইনিজ ভাইরাস, চীনা ভাইরাস। তার মানে এক ধরনের রেসিস্ট এলিমেন্ট এর মধ্যে যুক্ত করলেন তাদের ব্যর্থতা ঢাকার জন্য। ঠিক একইভাবে আমরা যদি 9/11 এর পরবর্তী সময়টা দেখি, এবং বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যে মতাদর্শিক শূন্যতা এবং তার যে প্রতিযোগী রাষ্ট্রের যে অনুপস্থিতি, তার জন্য একটা নতুন শত্রু দরকার ছিল, এবং তখন সামনে আনা হলো ইসলামকে। এবং স্যামুয়েল হান্টিংটন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইসলামকে এভাবে প্রজেক্ট করার মধ্য দিয়ে। উনি যে লেখাটা লিখেছিলেন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, এটা আসলে একটা ফাঁদ ইসলামকে শত্রু হিসেবে এনে। স্যামুয়েল হান্টিংটনের এই লেখা দিয়েই সবাই আকৃষ্ট হয় ভবিষ্যৎ বোধহয় ক্রিশ্চিয়ানিটি ভার্সেস ইসলাম, এই সিভিলাইজেশনকে উনি ধর্মীয় ভিত্তিতে দেখেন। খুবই ইন্টারেস্টিং হচ্ছে ট্রাম্পের মধ্যে কিন্তু এখন ইসলাম নাই। ট্রাম্প শত্রু হিসাবে কাকে দেখছেন? আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যত ধরনের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি রিলেটেড পেপার আছে, ডকুমেন্ট আছে, তাদের এখন 1 নম্বর সূত্র হচ্ছে চীন, ওই চাইনিজ ভাইরাসের মতো। কারণ শত্রু তো লাগবে তার অপকর্মগুলোকে জায়েজ করতে। এখন এই যে 3রা জুলাই যে ওনার বক্তব্য স্বাধীনতা দিবস উপলক্ষে, সেটা খুবই ইন্টারেস্টিং একটা বক্তব্য। এবং সেই বক্তব্যে উনি বলছেন, বিশেষ করে জর্জ ফ্লয়েডের যে মুভমেন্ট, সেখানে যেহেতু প্রগতিশীলদের একটা অগ্রণী ভূমিকা ছিল, নেতৃত্ব ছিল, এবং উনি এখন বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে ফার লেফট যারা আছে তাদেরকে কোনোভাবেই সহ্য করা হবে না, এবং তারা হচ্ছে দেশের শত্রু। মানে যারা প্রগতিশীল, হ্যাঁ, যারা প্রগতিশীল, যেহেতু করোনা ভাইরাসকে ঘিরে মানুষের জীবনের প্রশ্ন সামনে এসেছে, হেলথের প্রশ্ন সামনে এসেছে, কৃষির প্রশ্ন সামনে এসেছে, যেটা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় পুরো মাত্রায় অবহেলিত। এখন এগুলো যেহেতু প্রগতিশীলরাই সামনে আনছেন, এখন শত্রু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন শত্রু হচ্ছে যাদেরকে বলছে তারা হচ্ছে ফার লেফট, তার বক্তৃতা যদি দেখে থাকেন। তার মানে আমাদের তরুণ সমাজের এটা বোঝা খুব জরুরি। এবং তরুণ সমাজকে এবং আমাদের দেশেও এক ধরনের আছে মানুষজন, তারা এই বিষয়ে দিনের শেষে, আপনি যে বিপদগ্রস্ত, আপনি আজকে করোনায় আক্রান্ত হলে আপনি হসপিটালে জায়গা পাচ্ছেন না, আপনার ট্রিটমেন্ট হচ্ছে না, অক্সিজেন সাপ্লাই নেই, শুধু নাই, এগুলা থেকে দূরে রাখার জন্য এক ধরনের শক্তি খুবই আপনাদের ব্যস্ত রাখছে এইসব রাজনীতির মধ্যে, পরিচয় রাজনীতির মধ্যে, বিভক্তি রাজনীতির মধ্যে, আপনার ইমিডিয়েট সংকটটাকে আড়াল করে। যার জন্য এটা অনুধাবন করাটা খুব জরুরি। এবং এটা অনুধাবনের জন্য আমাদের সাংস্কৃতিকগত, মানে বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটাও জরুরি। এবং সেই পরিবর্তনে অবশ্যই আমি মনে করি কাউন্টার নলেজ প্রোডাকশনের কোনো বিকল্প নাই, এবং ক্রিটিক্যাল মাইন্ডসেট। এবং মুশকিলটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই ক্রিটিক্যাল মাইন্ডসেটটা তৈরি হতে দেয় না। যার জন্য এই দায়িত্বটা অবশ্যই আমাদের সামগ্রিকভাবে নিতে হবে,
এবং আমি মনে করি এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করাটাও খুব জরুরি, এবং এই প্ল্যাটফর্ম তৈরি করার ক্ষেত্রে প্রথম গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে জ্ঞানের চর্চার একটা বিকল্প ধারা তৈরি করা, এবং সেই বিকল্প ধারা তৈরি করার ক্ষেত্রে আমি মনে করি তরুণ প্রজন্মই হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা সেই দাবিটা করতে পারি, বিশেষ করে যেহেতু আমাদের সর্বজন কথা আমরা প্রকাশ করি, এবং সর্বজন কথার মধ্য দিয়ে আমরাও কিন্তু চেষ্টা করছি বিকল্প চিন্তা মানুষের কাছে নিয়ে যাওয়া, এবং আশা করি এটা খুব অল্প সময় সম্ভব না, কারণ আপনি দীর্ঘ সময় এটা একটা লড়াই, অন্তত পক্ষে এই প্রক্রিয়াটা শুরু, এবং আমি জানি যে এরকম প্রক্রিয়াটা আরো অনেকেই শুরু করছে, কিন্তু এই প্রক্রিয়াগুলোর একটা সমন্বয় এবং সম্মিলিত প্ল্যাটফর্ম তৈরি করা আমার কাছে মনে হয় যে খুব জরুরি। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক তানজিমুদ্দিন খান। আমি একটু আপনার সাথে যুক্ত করে দিই, যদি আমাদের দর্শকরা যেন ভুল না বোঝেন। পরিচয়ের রাজনীতি খুব গুরুত্বপূর্ণ রাজনীতি, কিন্তু এই রাজনীতি অনেক সময় ক্যামোফ্লেজের ফাঁদ হিসেবে ব্যবহার হতে পারে, মানে একটা পরিস্থিতিকে ঢাকবার জন্য। আমরা যেন সেই ফাঁদটাকে চিনে নিতে পারি, সেই বিষয়টাই কিন্তু অধ্যাপক তানজিমুদ্দিন বলেছেন। পরিচয় রাজনীতি করা যাবে না সেটা কিন্তু উনি বলেননি, বা সেটা আমাদের কারো বক্তব্যও নয়। শেষ কথাটি শুনতে চাই অধ্যাপক আনু মোহাম্মদের কাছ থেকে। এবং আমরা এই যে করোনা কালে যে বিশ্বের একটা রাজনৈতিক অর্থনীতি নিয়ে আজকে অনেকক্ষণ কথা বললাম, এই পুরো অর্থনীতি এবং রাজনীতি সব বিবেচনা করে আমাদের মুক্তির দিশার, আপনি এর আগে বেশ কয়েকবার বলেছেন, তানজিমুদ্দিন খানও আমাদের তরুণ প্রজন্মের দিকেই তার লক্ষ্য তাক করেছেন। এই যে জার্নালটি প্রকাশ করছেন বহুদিন হয়ে গেল, 6 বছর হয়ে যাচ্ছে প্রায়, তো এই জার্নালটির মাধ্যমেও আপনি তরুণদের এই যে কল্পনা বা চিন্তার জায়গাটা কি কোনো ইঙ্গিত পাচ্ছেন? এবং যদি পেয়ে থাকি আমরা, তাহলে আমরা কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি প্ল্যাটফর্ম বা পাটাতন হিসেবে কাজ করতে পারি, সেই বিষয়টার একটু দিক নির্দেশনা নিয়ে আমরা শেষ করবো আজকের আলোচনা। ধন্যবাদ। আমাদের আসলে যেটা দরকার বর্তমানে, আমাদের অনেক সময় আমরা তো ভয় পাই, যেমন করোনায় ভয় পাচ্ছি, গুমকে ভয় পাচ্ছি, ক্রস ফায়ারকে ভয় পাচ্ছি, ধরপাকড়কে ভয় পাচ্ছি, নজরদারিকে ভয় পাচ্ছি। এই যে সমস্ত ভয়ের মধ্যে আমরা যে থাকি, এই ভয়ের মধ্যে থাকার একটা বাস্তবতাও আছে, যেগুলো তো ভয়ের জায়গায়। কিন্তু পাশাপাশি আমাদের পুরো বিশ্বের দিকে যদি তাকাই, তো পুরো বিশ্ব ব্যবস্থাই তো, বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থাই তো একটা দানবের মতো চলছে। এই যে দানবীয় বিশ্ব ব্যবস্থা, এই দানবীয় বিশ্ব ব্যবস্থার দিকে তাকালে মনে হয় যে বোধহয় অপ্রতিরোধ্য। এই দানবকে বোধহয় কখনো আমরা, আমাদের রূপকথায় যেমন আছে না, যে রাক্ষস, খোপখোস, দৈত্য আমাদেরকে, মানুষকে আক্রমণ করছে, গ্রাস করছে, খেয়ে ফেলছে, এবং তাকে মারলেও সেই ফোঁটা থেকে আবার দৈত্য তৈরি হচ্ছে, এরকম তো আমরা রূপকথার মধ্যে দেখি। বর্তমান দানবীয় বিশ্ব ব্যবস্থা ওইরকম, মনে হয় যে আহত হচ্ছে, কিন্তু আহত হচ্ছে না, আবার নতুন করে তৈরি হচ্ছে। এই দানবীয় বিশ্ব ব্যবস্থা যেমন এই রাক্ষস খোপখোসকেও যেভাবে পরাজিত মানুষই করে, রূপকথার সেই গল্পের মধ্যে, বিশ্ব ব্যবস্থার মধ্যে এই দানবীয় বিশ্ব ব্যবস্থা প্রতিরোধে মানুষই হচ্ছে অবলম্বন, মানুষই হচ্ছে একমাত্র আশ্রয়, এবং মানুষই মানুষের জন্য দাঁড়াবে। তো সেই জন্য আমি মনে করি যে দানবের দিকে তাকানোটা যেমন দরকার, দানব কি করছে, দানবীয় বিশ্ব ব্যবস্থা কি করছে, দেশের মধ্যে দানবীয় রাষ্ট্র ব্যবস্থা কি করছে, সেটা যেমন আমাদের সারাক্ষণ নজরের মধ্যে রাখা উচিত, পাল্টা নজরদারি ব্যবস্থা রাখা উচিত, সেটা যেমন রাখা উচিত। পাশাপাশি মানুষের যে লড়াই বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে, মানুষের যে চিন্তার মধ্যে নতুন উপাদান তৈরি হচ্ছে, সবসময় যে খুব স্পষ্টভাবে আসে তা না, অনেক কবিতার মধ্যে আসে, মাঠের লড়াইয়ের মধ্যে দিয়ে আসে, স্বপ্নের মধ্যে দিয়ে আসে, গল্প উপন্যাসের মধ্যে দিয়ে আসে, তত্ত্ব চর্চার মধ্যে দিয়ে আসে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনারা চিন্তা করেন যে বার্নি স্যান্ডার্সের মতো একজন যে প্রার্থী, প্রেসিডেন্ট প্রার্থী, কিভাবে এতটা জনপ্রিয় হলো, মানে কিভাবে এতটা জনসমর্থন সম্ভব হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এত ম্যাসিভ এবং অথরিটারিয়ান একটা সিস্টেম। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যে গণতন্ত্র যেটা দেখি, সেটা হচ্ছে একটা 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 হাওয়ার উপরে। এটা বার্ট্রান্ড রাসেলের মতো একজন লিবারেল ব্যক্তিও স্বীকার করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যারা চালায়, মার্কিন যুক্তরাষ্ট্র যারা চালায় তারা নির্বাচিত না, যারা চালায় তারা নির্বাচিত না, আর যারা নির্বাচিত তারা মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবস্থা চালায় না। তো একটা অটোক্রেটিক সিস্টেমের মধ্যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই সিস্টেমের মধ্যে বার্নি স্যান্ডার্স কি করে মেইন স্ট্রিমে একটা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হয়ে পুরো পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে, ওয়াল স্ট্রিটের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে, পুরো ইয়ের বিরুদ্ধে আওয়াজ তুলছেন কিভাবে, এবং আবার এত বিশাল সমর্থক গোষ্ঠীও কি করে তার তৈরি হয়। আপনারা খেয়াল করলে দেখবেন যে এটা অটোমেটিক্যালি হঠাৎ করে একদিনে হয়, এটা বহুদিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াল স্ট্রিট, এই যে অকুপাই ওয়াল স্ট্রিট, অকুপাই
এই এই কান্ট্রি অকুপাই ইউনিভার্সিটি, এই সমস্ত যে মুভমেন্ট হয়েছে, সেই মুভমেন্টের মধ্যেই তরুণদের মধ্যে একটা নতুন চিন্তা তৈরি হয়েছে। অকুপাই মুভমেন্ট একটা পর্যায়ে চলে গেছে, কিন্তু ওই চিন্তাগুলো সমাজের মধ্যে ছিল, আছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চলছে এভাবে চলা উচিত না। এই যে লড়াইটা, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র তো কেন্দ্র পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা, সেখানেই কিন্তু পাল্টা আঘাতের মতো জায়গা আমরা দেখতে পাচ্ছি। এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার বলে যে আন্দোলনটা হঠাৎ করে এত, এই করোনার মধ্যে এত মানুষ রাস্তায় নেমে এলো, কারণটা কি? এটা হঠাৎ করে আসে না, এটা একটা ধারাবাহিকতা আছে। ওই ক্ষেত্রটা তৈরি হয়েছে, চিন্তাটা তৈরি হয়েছে, ওই ওই এক ক্ষোভটা তৈরি হয়েছে, প্রতিবাদটা তৈরি হয়েছে, ওই ক্ষোভ প্রতিবাদের উপরেই কিন্তু দাঁড়াচ্ছে। আন্দোলনটা এখন হঠাৎ করে থেমে গেল বলে মনে হচ্ছে, কিন্তু ওই চিন্তাটা তো থেমে যাবে না, ওই চর্চাটাও থেমে যাবে না, ওই লড়াইটাও থেমে যাবে, এরপর আরেক জায়গায় আরেকভাবে প্রকাশিত হবে। এইরকম লড়াই আমরা বহু দেশে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, বহু জায়গায় দেখতে পাচ্ছি। অনেক কিছুই মিডিয়াতে আসে না, মিডিয়াতে তো অনেক বেশি ফ্যাশন কিংবা মডেল, আমরা কোন গাড়ি কিনবো, কোন বাড়ি কিনবো, কোন জায়গা কিনবো, যুদ্ধ এবং আর্টিফিশিয়াল বিভিন্ন রকম কনফ্লিক্ট, এই সমস্ত জায়গাগুলো ওগুলোর মধ্যেই থাকে, জাতীয়তাবাদী রেসিস্ট চিন্তা ভাবনা ওগুলোর মধ্যেই থাকে। এই লড়াইয়ের খবর আমরা জানি না। যেমন ভারতের বহু চ্যানেল আমরা বাংলাদেশে দেখি, এতগুলো চ্যানেল, কিন্তু ভারতের মানুষের লড়াইয়ের খবর কিন্তু এই সমস্ত চ্যানেলের মধ্যে দিয়ে আসে না। ভারতে বহু রাজ্যে মানুষ কঠিন লড়াইয়ের মধ্যে আছে, সেগুলো খবর আসে না। বাংলাদেশেও যত ধরনের লড়াই আছে সেটা আমরা মিডিয়াতে কতটা পাই, আমাদের বিদ্যায়তনে সেগুলোর পাঠ কতটা হয়? হয় না। অনেক ধরনের, এটা জাতিগত নিপীড়ন বিরোধী লড়াই আছে, লিঙ্গীয় বৈষম্য বিরোধী লড়াই আছে, সম্পদ রক্ষার লড়াই আছে, বন রক্ষার লড়াই আছে, মানুষের শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, সেগুলো লড়াই আছে। ছোট বড় বহু ধরনের লড়াই কিন্তু বাংলাদেশে আছে, যেগুলোর দিকে আমাদের তাকানো দরকার। তো সেইটা আমি গুরুত্বপূর্ণ মনে করি, যে দানবের দিকে আমাদের নজর রাখতে হবে। পাশাপাশি এই যে নতুন লড়াইগুলো তৈরি হচ্ছে, নতুন যে বার্তাগুলো তৈরি হচ্ছে, নতুন যে চিন্তাগুলো তৈরি হচ্ছে, সেটার থেকেও আমাদের শক্তিটা নিতে হবে, আমাদের শক্তির জায়গাটা ওখান থেকে নিতে হবে। ওখান থেকে যদি আমরা শক্তিটা নেই, তাইলে আমাদের ওই যে ভয় পাওয়ার ব্যাপারটা থাকবে না, এই যে সারাক্ষণ ভয়ের মধ্যে থাকা, ভয়ের মধ্যে থাকার মতো অবস্থা থাকবে না। এবং আমরা এইটাও একটা নতুন জায়গা দেখি, যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত তরুণরা কিন্তু একটা নতুন জায়গাটায় আসছে। তো এটা 60 দশকের 70 দশকের একটা লোকজন যারা চিন্তা করতো, শুধুমাত্র তারা না, নতুন প্রজন্ম নতুন ভাবে চিন্তা করার জায়গাটা তৈরি হচ্ছে। এটা যুক্তরাষ্ট্র লড়াইয়ের মধ্যে হচ্ছে, ইউরোপে আমরা ফ্রান্সে তো প্রতি সপ্তাহে দেখলাম যে লড়াই হচ্ছে, প্রতি সপ্তাহে তারা মিছিল মিটিং করছে। ইউরোপের বহু দেশে কিন্তু লড়াই, একদিকে আমরা রেসিস্টদের যেমন দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে লড়াইও দেখতে পাচ্ছি। সেই লড়াইয়ের জায়গাগুলো, সেটা বাংলাদেশ হোক, ভারত হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, সেই জায়গাগুলো যদি আমরা দেখি এবং তার মধ্যে যদি শক্তি সঞ্চয় করি, তাহলে আমাদের যে জায়গাটা, মঞ্চ, রেডিমেড মঞ্চ পৃথিবীতে এখন নাই, যে আগে যেরকম থার্ড ইন্টারন্যাশনাল, সেকেন্ড ইন্টারন্যাশনাল যেরকম হয়েছিল, সেটা নাই। কিন্তু আমি তো লড়াইয়ের বহু জায়গা দেখি যেগুলোর মধ্যে যোগসূত্র দরকার। সেই জন্য আমি প্রথমে যেটা বলেছিলাম, এটা আবারও বলি, যে আমাদের দেশে আমাদের লড়াইয়ের জায়গাগুলো তৈরি করতে হবে, চিন্তার জায়গা তৈরি করতে হবে, কল্পনার জায়গাটা শক্তিশালীভাবে আনতে হবে। পাশাপাশি ওই বৈশ্বিক সংহতিটাও আনতে হবে, বৈশ্বিক লড়াইয়ের মধ্যে থেকেও আমাদের পুষ্টি নিতে হবে, শক্তি নিতে হবে। এবং সেটা করোনা কালে এটা আরো বড় ভাবে আসছে। এই যে করোনা কালেও বহু লোক যারা প্রাইভেটাইজেশনের পক্ষে, তাদের মুখেও এখন শোনা যাচ্ছে, না, স্বাস্থ্যসেবা কোনোভাবেই ব্যবসার জিনিস হতে পারে, এটা অবশ্যই সার্বজনীন স্বাস্থ্যসেবা হওয়া উচিত। এই যে এই কথাটা যে বেরোচ্ছে, এটা হচ্ছে একটা আমরা সিগন্যাল মনে করি, যে এটা বিশ্বব্যাপী নতুন নতুন উপলব্ধি আসছে, যে উপলব্ধিটা পুঁজিবাদের যে গড় যাত্রা, যে যাত্রাটা আমরা দেখে আসছি, দানবীয় যাত্রা, সেটাকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট শক্তি অর্জন করার সক্ষমতা তার মধ্যে আছে। এবং প্রাণ প্রকৃতি পরিবেশ নিয়ে যে লড়াই, সেটার মধ্যেও সেটা আছে। তো সেই লড়াইগুলো থেকেই আমরা শক্তি নিতে পারবো। এবং মঞ্চ, অসংখ্য মঞ্চ হয়তো আমরা দেখতে পাচ্ছি এখন, তার মধ্যেও নিশ্চয়ই যোগসূত্র সংহতি তৈরি হবে। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক আনু মোহাম্মদকে। আমরা সেই সংহতির আশায় আছি এবং সেই সংহতির শুধু আশায় বসে নেই, আমরা সংহতির লক্ষ্যে কাজ করে যাব। সর্বজন কথা সেই জায়গাটাতে ভূমিকা রাখতে চায়। ধন্যবাদ তানজিম উদ্দিন খান, আমি আপনার নামটা সবসময় শেষে এসে গন্ডগোল করি। অধ্যাপক আনু মোহাম্মদকে, সর্বজন কথার টিমকেও ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রতি বৃহস্পতিবার রাত 8টায় একটা আলাপের আয়োজন করছি এবং এই আলাপে আমাদের দেশের এবং দেশের বাইরের নানা বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমরা আগামী
পর্বে মানে আগামী বৃহস্পতিবারও আপনাদের জন্য সর্বজন কথার আলাপ নিয়ে হাজির হব। আমরা সেই আলাপে যেরকম ভাবে চেষ্টা করি আমরা একটু গবেষণাধর্মী একটা বক্তব্য নিয়ে আসতে, তার সাথে সাথে আমরা প্রান্তজন এবং যারা এর দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা এফেক্টেড হচ্ছেন তাদেরকে আমরা আনবার চেষ্টা করি, যাতে আপনারা আসলেই ঘটনাটি কি ঘটছে তার প্রকৃত চিত্রটি দেখতে পান। আমরা আগামী সপ্তাহে আপনাদেরকে জানাবো বাংলাদেশে যে বিদ্যুৎ, পানি এবং এই সমস্ত যে অ্যামেনিটিস গুলো আছে, যে নাগরিক সেবা, সেই নাগরিক সেবার কি অবস্থা। আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে কমলা রঙের শরবতের মতো পানি ঢাকাতে আমরা যারা আছি তারা ওয়াসার কাছ থেকে পাচ্ছি। এই সমস্ত নাগরিক সুযোগ সুবিধা নিয়ে সর্বজন কথার পক্ষ থেকে পরবর্তী আলাপের আয়োজন করা হয়েছে। আপনারা নিশ্চয়ই আগামী বৃহস্পতিবার রাত 8টায় আমাদের সাথে আবার যুক্ত হবেন। সর্বজন কথার এই পেজেই আপনাদের সাথে আমরা যুক্ত হব। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে শুনেছেন। সর্বজন কথার সকল পাঠক এবং যারা পাঠক নন, নতুন পাঠক হতে পারেন, সম্ভাব্য পাঠক, সকলের জন্য শুভেচ্ছা রেখেই আমরা আজকের এই লাইভ আলোচনাটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।